আসসালামু আলাইকুম ছোট্ট ভাইয়াপুরা, আমি রেজওয়ানুল ইসলাম সাহিত্য পড়াশোনা করছি বুয়েট ট্রিপলি 23 ব্যাচে। তো তোমাদের জন্য আজকে আমি নতুন একটি চ্যাপ্টারের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দেখো, আমি ওয়েলকাম যেভাবে লিখে রাখছি, তো এটা দেখে কি বোঝা যাচ্ছে যে চ্যাপ্টারটা কি হইতে পারে? একটু সার্কিট সার্কিট ভাব আছে না? হয়তো অনেকেই বুঝতে পেরে গেছে। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান অধ্যায় 11 চলতরিৎ চ্যাপ্টারটি পড়াতে যাচ্ছি। তো প্রথমে আমরা দেখি এই চ্যাপ্টারে আমরা কি কি পড়তে যাচ্ছি। তো এই চ্যাপ্টারে দেখো, আমি আগে থেকে তোমাদের জন্য একটা স্লাইডই রেডি করে রাখছি। তো প্রত্যেকটা টপিকে আমি চেষ্টা করছি ভালো মতো বুঝাই দেওয়ার জন্য স্লাইড রেখেছি, যাতে প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলতে পারি, যাতে তোমাদের প্রবলেমগুলো সব সলভ করতে পারি। তো আশা করি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের এই চ্যাপ্টার নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তো চলো আমরা শুরু করি, কথা না বাড়াই। তো প্রথমেই দেখো, চলতরিতে পড়তে গেলে আমাদের প্রথমেই জানতে হবে বিদ্যুৎ প্রবাহটাকে। প্রথমে কি জানতে হবে? বিদ্যুৎ প্রবাহটাকে। তো এইখানে বিদ্যুৎ প্রবাহের জন্য কয়েকটা শর্ত আছে। প্রথমে চলো একটা ছবি আঁকাই আমরা। সরি, তো ধরো তো এখানে ধরো অনেক চার্জ আছে, পজিটিভ চার্জ। এটাকে আমি এভাবে তার দিয়ে যুক্ত করে দিলাম। তো বিদ্যুৎ প্রবাহ হতে গেলে আমরা প্রথমে দেখি তাদের হচ্ছে বিভব বা পটেনশিয়াল কেমন। তো বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবা, যে হচ্ছে আমরা যেই যে বিদ্যুৎ সরবরাহটা মানে বিদ্যুৎ প্রবাহটা যে হয়, সেটা হচ্ছে সবসময় উচ্চ পটেনশিয়াল থেকে নিম্ন পটেনশিয়ালের দিকে হবে। ঠিক আছে, বা এটাকে আমরা বাংলায় হচ্ছে বিভব বিভব বলে থাকি। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে সবসময় বিদ্যুৎ প্রবাহ হবে। তো উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কত সময় বিদ্যুৎ প্রবাহ হবে? যত সময় না তাদের চার্জের একটা সাম্যাবস্থা আছে, বা দুইটাতেই সেম পরিমাণ চার্জ আসতেছে, ব্যালেন্স হয়ে যাচ্ছে আর কি। তো এইখানে দেখো কিছু পরিমাণ পজিটিভ চার্জ আছে না? তো এই যে কিছু পরিমাণ পজিটিভ চার্জ আছে, আর এইটা পুরা ফাঁকা। তো এটাকে যদি আমি উচ্চ বিভব ধরে নিই, এটাকে যদি নিম্ন বিভব ধরে নিই, তাহলে কি এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। কত সময় প্রবাহিত হবে? যতক্ষণ না এই সাইডেও সেম পরিমাণ চার্জ চলে আসে, অর্থাৎ এইটুকু আর এইটার মধ্যে যতক্ষণ না পর্যন্ত সেম পরিমাণ চার্জ উপস্থিত থাকে। তাহলে এইটাকে যদি আমি একটু নতুন ভাবে আঁকাই, তাহলে দেখো এরকম দেখা যাবে অনেকটা, যে এই যে এটা এটা তারের মাধ্যমে যুক্ত আছে। ধরো অনেক সুন্দর বৃত্ত হয়েছে। তো এখন দেখো এখানে যে আমি কি বলছি, দুই পাশে সমান পরিমাণ থাকবে। তাহলে ধরো এই পাশেও চার্জ আছে, এই পাশেও চার্জ আছে। তো এইটা হচ্ছে মেইনলি আমাদের বিদ্যুৎ প্রবাহ। যে প্রথমে কি বললাম, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে বিদ্যুৎ প্রবাহিত হবে। কত সময় হবে? যতক্ষণ না তাদের মধ্যে চার্জের সাম্যাবস্থা আসতেছে, অর্থাৎ উভয় পাশেই সেম পরিমাণ চার্জ থাকতেছে। তো বিদ্যুৎ প্রবাহ দিক, আচ্ছা এটা আমরা পরে আলোচনা করতেছি বিদ্যুৎ প্রবাহের দিক। আচ্ছা না থাক, চলো এখানে বোঝাই দিই। তো বিদ্যুৎকে মানে আমরা যে বিদ্যুৎ প্রবাহ হয়, কারেন্টের ফ্লো, এটাকে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি। ঠিক আছে, তো আই দ্বারা কি, আই দ্বারা মানে আই আমরা কাকে উদ্দেশ্য করে উপস্থাপন করি? যে ধরো নির্দিষ্ট পরিমাণ আধান কতটুকু সময়ের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটাই তো আমার বিদ্যুৎ প্রবাহের মাত্রা, সেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে যদি কিউ পরিমাণ চার্জ টি সময় প্রবাহিত হয়, তাহলে আমরা আই পরিমাণ কারেন্ট পাবো। তাহলে এইখানে আমরা কি পাচ্ছি? আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি যে পাচ্ছি, এখানে কিউ কি, কিউ এর ইউনিট হচ্ছে তোমার কুলম্ব,
আর হচ্ছে টি এর ইউনিট হচ্ছে সেকেন্ড, আর আই এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। এই জিনিসটা বুঝতে পারলাম আমরা। তো নর্মালি একটা জায়গায় কি মানে একটা সার্কিট যদি আঁকাই বর্তনী, যখন বর্তনী এখনো তো দেখেনি, জাস্ট তোমাকে বিদ্যুৎ প্রবাহের দিক বোঝানোর জন্য বলতেছি। এই যে দেখো কারেন্ট প্রবাহিত হচ্ছে কিন্তু এই সাইড থেকে, কারেন্টটা প্রবাহিত হয় আমার এই যে এই সাইড থেকে, অর্থাৎ পজিটিভ টু নেগেটিভ। তাহলে এখানে কি হচ্ছে, পজিটিভ টু নেগেটিভ প্রবাহিত হচ্ছে। কিন্তু আমরা যদি ঠিক সেম ভাবে এখানে ইলেকট্রনের কথা বলি, ইলেকট্রনটা কিন্তু এইভাবে ঘুরতেছে, ঠিক আছে? তাহলে ইলেকট্রনের কথা বলে আমরা কি দেখতে পারবো, ইলেকট্রনটা ঘুরতেছে হচ্ছে তোমার কোথা থেকে, নেগেটিভ টু পজিটিভ। তাহলে সহজ, একদম সহজ কথায় বলতে গেলে বিদ্যুৎ আমার কোন দিকে প্রবাহিত হচ্ছে, যেই দিকে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে ঠিক তার উল্টা দিক থেকে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, একদম সহজ কথায় যদি বলতে পারি। আর হচ্ছে আই কি বলতে পারতেছে আমরা, নির্দিষ্ট সময়ে কোনো বস্তুর মধ্যে দিয়ে যেই পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেটাই হচ্ছে আমার বিদ্যুৎ প্রবাহ, অর্থাৎ আই। আচ্ছা, তো চলো এরপর আমাকে কি বলা হয়েছে, তড়িৎ চালক শক্তি ও বিভব পার্থক্য। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে একটা কোশ্চেন করি, হ্যাঁ, যে আমরা এখানে সবসময় বিভব পার্থক্য ইউজ করতেছি, এখানে যেহেতু দেখতেছো বিভব পার্থক্য, এবং পরবর্তীতেও যখন আমরা কোনো বর্তনী সমাধান করব তখন এই বিভব পার্থক্য শব্দটা ব্যবহার করব, বিভব শব্দটা ইউজ করব না কেন? তো আমি তোমাদেরকে একদম সহজ ভাষায় বলে দিই যে ধরো একটা বর্তনীতে, ঠিক আছে, আমরা একটা ইলেকট্রনে সেই বর্তনীর নির্দিষ্ট জায়গায় রাখতে যেই পরিমাণ শক্তি ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে বিভব। আর বিভব পার্থক্য কি, একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাইতে যেই পরিমাণ কাজটার যেই পার্থক্য সেটাই হচ্ছে বিভব পার্থক্য। এখানে আসলে বলা হচ্ছে কাজ বলে থাকি আমরা, কিন্তু এর ইউনিটটা আসলে ভোল্ট হয়। তো এখানে দেখো আমরা পার্থক্যটা কেন হিসাব করছি, এই যে আই তো আমার নির্দিষ্ট একটা বিন্দুর প্রয়োজন না, আই আমার কেন প্রয়োজন, এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহ হওয়ার জন্য আই প্রয়োজন। তো এক জায়গা থেকে আরেক জায়গায় বর্তনীতে যখন প্রবাহ হচ্ছে তখন এই যে আমরা আই তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেছে, একটা সার্কিটের এক কোণা থেকে আরেক কোণায় যাইতেছে, তো আমার তো দুই জায়গায় বিভব পার্থক্যটা দরকার। মানে এই বিন্দুতে সেই ইলেকট্রন থাকলে এই যে কারেন্ট প্রবাহের ফলে ইলেকট্রনটা যে এই জায়গায় আসলো, তো সেই জন্য আমার এই যে বিভব পার্থক্যটা প্রয়োজন, বিভব প্রয়োজন। বিভব বলতে তো শুধু সেই জায়গায় ইলেকট্রনটা ধরে রাখতে কি পরিমাণ কাজ প্রয়োজন সেটাকে বোঝাচ্ছি। তো তাহলে এই জন্য আমরা বিভব পার্থক্য এই জিনিসটা ব্যবহার করে থাকি, মানে এই টার্মটা ইউজ করে থাকি। তো এখানে আরেকটা জিনিস চলে আসে যে তড়িৎ চালক শক্তি। তাহলে আসো দেখি আমরা যে আসলে তড়িৎ চালক শক্তি বিভব পার্থক্য, ঠিক আছে, দুইটারই ইউনিট ভোল্ট। এখানে আমি লিখেও দিই, তড়িৎ চালক শক্তিকে ইলেকট্রোমোটিভ ফোর্সও বলা হয়, এইটার ইউনিটও ভোল্ট, বিভব পার্থক্য, ঠিক আছে, এইটার ইউনিটও ভোল্ট। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে যে এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়, এটা কিন্তু আমাদের এই যে সৃজনশীলে বি মার্কের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা তোমরা চাইলে মার্ক করে রাখতে পারো যে হচ্ছে তড়িৎ চালক শক্তি এবং বিভব পার্থক্য, এই দুইটার মধ্যে পার্থক্য, মানে তড়িৎ চালক শক্তি বিভব পার্থক্য এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায়। তো এইখানে দেখো আমি সিম্পলি বলি, একদম সহজ কথায় বলতে গেলে তোমার হচ্ছে এই যে ধরো এই পয়েন্টটা যদি আমি হিসাব করি, এই পয়েন্টটা যদি হিসাব করি, তো পুরো সার্কিট ঘুরে এসে আমি আবার এখানে যে আসবো, এখানে দেখো এই যে ব্যাটারির মধ্যে দিয়ে আমি পাস করতেছি, তাই না, কারেন্টটা ব্যাটারির মধ্যে দিয়ে পাস করতেছে। তো বিভব পার্থক্য দুইটা নর্মাল হচ্ছে দুইটা মানে একটা সার্কিটে দুইটা একটা সার্কিটে দুইটা বিন্দুর মধ্যে যে বিভবের পার্থক্য সেটাকে বিভব পার্থক্য বলে। আর তড়িৎ চালক শক্তিতে কিন্তু এই যে ব্যাটারির মধ্যেও আমাদের একটু কিছু পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়। ভোল্টেজ ড্রপ জিনিসটাকে এই যে ধরো এই যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, ঠিক আছে, তুমি যখন এই মাথা থেকে এই মাথায় যাবা কিছু পরিমাণ বিভব এই যে রোডটা ইউজ করতেছে, তো এর ফলে কি বিভব যদি এই পাশে বেশি থাকে ইউজ করার ফলে এই পাশে যে কম হয়ে যাচ্ছে, তার মানে কি এটাকে আমরা ভোল্টেজ ড্রপ বলতেছি। তো এখানে দেখো এই ব্যাটারির মধ্যে কি হচ্ছে, আমরা নর্মালি যখন ম্যাথ করি বা
নর্মাল ক্ষেত্রে কি হয় যে আমরা এই ব্যাটারিরও একটা ক্ষুদ্র পরিমাণ রোধ থাকে, যেমন আমরা যদি ওহমের সূত্র দিয়ে বুঝাইতে চাই তাহলে হচ্ছে দেখবা হচ্ছে এই যে তোমার I ইজ ইকুয়াল টু কি ভি বাই আর। তো এই আর এর ক্ষেত্রে কি হয়, এই আর এর ক্ষেত্রে এই যেই বর্তনীতে যে রোধটা আছে সেটাও ইনক্লুড থাকে, প্লাস তোমার হচ্ছে ব্যাটারির মধ্যে যে একটা ক্ষুদ্র পরিমাণ রোধ থাকে, ঠিক আছে, সেটাও ইনক্লুড থাকে। তো এই জন্য আমরা হচ্ছে বলে থাকি তড়িৎচালক শক্তি ও বিভব পার্থক্যের মধ্যে পার্থক্যটা হচ্ছে বিভব পার্থক্য একটা বর্তনীর দুইটা বিন্দুর মধ্যে পার্থক্যকে বোঝায়। তড়িৎচালক শক্তিতে তোমার ব্যাটারির মধ্যে যেই পরিমাণ ভোল্টেজ ড্রপটা হয় সেটাও ইনক্লুডেড থাকে। তো এইখানে দেখো যেমন আমরা যদি একটা ব্যাটারি নিই, ঠিক আছে, সেটা কি 1.5 ভোল্টের হয়, আমরা কিন্তু অলওয়েজ মানে বিভব পার্থক্য যেটা আমরা কাজ করতেছি সেখানে অলওয়েজ 1.5 ভোল্ট আমরা পাবো না, 1.4 1.3 এরকম পাবো। কেন এই যে ব্যাটারির মধ্যেও যেই পরিমাণ হচ্ছে তোমার ভোল্টেজ ড্রপটা হচ্ছে সেটা কিন্তু আমরা কাজের মধ্যে আনতে পারি না। তো এটাই ছিল বেসিক্যালি তোমার হচ্ছে তড়িৎচালক শক্তি বিভব পার্থক্যের মধ্যে পার্থক্যটা। আর তোমার আরেকটা প্রশ্ন আসতে পারে যে কখন হচ্ছে তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্য সমান হবে। দেখো এই সার্কিটটার মধ্যে দিয়ে যদি তোমার বিদ্যুৎ প্রবাহই না হয় তাহলে এই যে ব্যাটারি, এই ব্যাটারির নরমালি তো তড়িৎচালক শক্তি বলতেছে ব্যাটারির মধ্যে দিয়ে যেটা দুই পাশে পার্থক্য, তো এর মধ্যে দিয়ে যদি কারেন্ট পাসই না হয় তো এই দুই প্রান্তের বিভব পার্থক্যও কিন্তু সেম থাকবে। তাহলে আমরা কি বলতে পারতেছি, যদি একটা বর্তনীতে কারেন্ট পাস না হয় তাহলে সেখানে তার তড়িৎচালক শক্তি বিভব পার্থক্য এই দুইটা সেম থাকতেছে। এটা কিন্তু তোমাদের বি মার্কের জন্য ভালো ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এইখানে দেখো আমি তোমাদের বই থেকে একটা ছবি রাখছি, তোমাদেরকে একটু ভালো মতো বুঝাই দেই জিনিসটা। যে ধরো এইখানে প্রত্যেকটাই আমি এই যে প্রত্যেকটা যে ব্যাটারি সেল প্রত্যেকটাই 1.5 ভোল্ট ইউজ করছি, ঠিক আছে। তো প্রত্যেকটা 1.5 ভোল্ট ইউজ করে তোমার কোয়েশ্চেনটা এরকম ছিল যে 1.5 ভোল্টের ব্যাটারি ব্যবহার করে তুমি 1.5 ভোল্ট 3 ভোল্ট এক পাশে প্লাস 1.5 ভোল্ট এক পাশে মাইনাস 1.5 ভোল্ট আর মাইনাস 3 ভোল্ট তৈরি করো। এখানে একটু ভুল আছে, কি ভুল আছে সেটা আমি তোমাদেরকে বলতেছি পরে। তো আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সহজ কথায় বলতে গেলে এটা একটা সমান্তরাল বর্তনী, যদি আমরা এটা এখনো পড়িনি সেটা আমরা পরবর্তীতে দেখতেছি। তো সমান্তরাল বর্তনীতে কি হয়, ভোল্টেজ সেম থাকে। তাহলে এইখানে দেখো এটা যদি 1.5 ভোল্ট হয় আবার এটাও যদি 1.5 ভোল্ট হয়, সমান্তরাল বর্তনীতে কি বললাম ভোল্টেজ সেম থাকে। ভোল্টেজ যেহেতু সেম থাকে তার মানে এই পয়েন্টে যে আমি সেম পরিমাণ ভোল্টেজই পাবো, অর্থাৎ 1.5 ভোল্টই পাবো। যেহেতু ব্যাটারির দেখো কি পজিটিভ সাইড, এটা কিন্তু এই যে বড় মাথা দ্বারা পজিটিভ সাইড বোঝায় আর ছোট মাথা দ্বারা নেগেটিভ সাইড বোঝায়। তো ব্যাটারির পজিটিভ সাইডটা যেহেতু আমি যেই দিকে মাপতেছি, আমি কি এই পয়েন্টে মাপতেছি না, তো যেই দিকে মাপতেছি যেহেতু ব্যাটারির পজিটিভ সাইডটা ওই দিকে আছে। আরেকটা জিনিস দেখো, যেদিকে আমাদের গ্রাউন্ড কানেক্টেড থাকে, নর্মালি যেখানে গ্রাউন্ডে কানেক্টেড থাকে সেখানে আমরা বিভব 0 ধরে নিই, সেখানে আমরা বিভব 0 ধরে নিই। কেননা পৃথিবীর বিভব তো অসীম, এই 1.5 এর সাথে তোর কোনো তুলনাই হয় না। তো পৃথিবীর মানে যেখানে গ্রাউন্ডিং করা থাকে তো পৃথিবীর বিভব 0 ধরে নিলে আমার কি হচ্ছে এখানে, তো যে পাশে পজিটিভ সাইড থাকতেছে এই পাশে ধরো 1.5 ভোল্ট মান, তাহলে এখানে 1.5 ভোল্ট মান যেহেতু প্যারালালে সেম পরিমাণ ভোল্টেজই থাকতেছে তার মানে এখানে যে আমি 1.5 ভোল্টই পাচ্ছি। কেননা ব্যাটারি দ্বারা একটা জিনিস মাথায় রাখবা যে তুমি যদি ব্যাটারির একদম ঠিক বিপরীত সাইডে অর্থাৎ নেগেটিভ সাইডের একদম কাছে তার মাঝখানে যদি কোনো রোধ বা অন্য কোনো কিছু না থাকে তাহলে এটাকে আমরা 0 ধরতে পারি। আর ব্যাটারির ঠিক ওই পাশেই গেলে ব্যাটারির যেই বিভবটা ছিল মেইনলি সেটাই পাবো। এই দুই পয়েন্টের পার্থক্য সেটাই হবে, যেটা হচ্ছে এই যে তোমার ব্যাটারিটার মান ছিল 1.5 ভোল্ট। তো এবার এইখানে দেখো এখানে কি হচ্ছে, এটা 0, তো 0 থেকে এই পাশে উঠতে উঠতে এইখানে যে দেখো 1.5 ভোল্ট ব্যাটারি ইউজ করার পরে এই মোমেন্ট এই পয়েন্টটাতে যে 1.5 ভোল্ট সে পাইলো তার বিভব। তো 1.5 ভোল্ট পাওয়ার পরে দেখো সে কিন্তু আরেকটা সেম ব্যাটারির মধ্যে দিয়ে যাচ্ছে, এই পাশ থেকে যখন যাচ্ছে তখন এই যে এখানে যে তার 3 ভোল্ট পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস খেয়াল করে, এখানে কিন্তু আমরা যেরকম আগে শুরুতে পড়ছি যে দুই কোণায় যে হচ্ছে আমাকে আর্থিং করে দিছে, এখানে কিন্তু এই গ্রাউন্ড বা আর্থিংটা তোমার হচ্ছে দুই কোণায় কারণে মাঝখানে করছে, তার মানে কি বললাম এইখানে 0 ভোল্ট। তো আমি তোমাদের এখানে কি বললাম, এইখানে 0 ভোল্ট। তারপরে দেখো কি এই পাশে যেহেতু মাপছে, আমি এই ছবিটা বোঝানোর টাইমে কি বলছিলাম যে যদি 0 ভোল্ট থাকে তাহলে 0 ভোল্ট থাকার পরে তোমার হচ্ছে যেদিকে মাপবো
তার মাঝখানে যদি শুধু ব্যাটারি বাদে অন্য কোনো কিছু না থাকে, তাহলে আমার ব্যাটারির যেই মানটা বিভবের যেই মানটা তড়িৎচালক শক্তি সেটাই পাবো আর কি। তো এখানে দেখো এখন কি ব্যাটারির পজিটিভ নেগেটিভ সাইনের একটা ব্যাপার আছে এখানে। তো এইখানে দেখো ব্যাটারির পজিটিভ সাইডটা 0 ভোল্টের দিকে আর নেগেটিভ সাইডটা আমি যেদিকে মাপতেছি তার দিকে। তো এইখানে যেহেতু এর মান ছিল 1.5 ভোল্ট, তাহলে আমি যেদিকে মাপতেছি কি তার দিকে নেগেটিভ না, তাহলে আমি এখানে -1.5 ভোল্ট পাচ্ছি। আর এখানে দেখো নেগেটিভ দিকে 0 ভোল্ট, তো এইখানে পজিটিভ দিকে যদি আমি পার্থক্য তৈরি মানে পজিটিভ দিকে গেলে পার্থক্য তো 1.5ই হবে। এখন আমার মান নির্ভর করতেছে প্লাস হবে না মাইনাস হবে, যেহেতু পজিটিভ সাইডের দিকে আছে তাই আমি পজিটিভ 1.5 ভোল্ট পাচ্ছি। এই ছবিটাতে একটা ভুল আছে, ঠিক আছে? কি ভুল আছে এটা কি তোমরা বলতে পারবা? তো চেষ্টা করে দেখো, যদি আমি বুঝাই দিচ্ছি এখানে, ভিডিওটা পজ করে একটু ভাবতে পারো ছবিটাতে কি ভুল আছে। দেখো এইখানে কি 0 ছিল না, 0 থাকার পরে এখান থেকে উঠতেছে, উঠেই নেগেটিভ সাইড দিয়ে বেরো পজিটিভ সাইড দিয়ে বের হয়েছে, তার মানে কি এখানে 1.5 আসবে। এখান থেকে কি করলো, আবার নেগেটিভ সাইড থেকে বের হয়ে আবার পজিটিভ সাইড দিয়ে বের হলো, তাহলে 1.5 প্লাস 1.5 প্লাস 3 ভোল্ট হচ্ছে। কিন্তু আমাকে বানাইতে বলছে কি -3 ভোল্ট। -3 ভোল্ট যেহেতু বানাইতে বলছে, এইখানে জাস্ট এটার কারেকশনটা এরকম হবে যে হচ্ছে, কেননা তোমাকে বইয়ের প্রশ্নে তো বলে দিছে যে -3 ভোল্ট বানাও, তাই না? +3 ভোল্ট তো আমি এখানে বানাইছি। তাহলে এইখানে যদি দুইটা ব্যাটারি 1.5 ভোল্টের হয়, তাহলে এখানে যে আমি -3 ভোল্ট পাচ্ছি। তো এই জিনিসটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এরপরে চলো পরবর্তী স্লাইডটাতে চলে যাই। কি আছে? ওহমের সূত্র, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? ওহমের সূত্র, ওহমের সূত্র আমাকে কি বলে যে তোমার হচ্ছে I is proportional to V আর I is proportional to 1/R। তো এখান থেকে যদি আমি লিখতে চাই তাহলে I is equal to V/R লিখতে পারতেছি। এটা কি হলো, আমার ওহমের সূত্র আসলো। তো ওহমের সূত্রর আরো যদি আমি সিম্পলিফাই করে লিখতে চাই তাহলে লিখতে কি পারতেছি, V is equal to IR। তোমাদের যার যেভাবে মনে রাখতে সুবিধা হয়, I is equal to V/R দিয়ে যদি মনে রাখতে সুবিধা হয় তাহলে এইভাবে মনে রাখতে পারো, যদি V is equal to IR দিয়ে মনে রাখতে সুবিধা হয় তাহলে V is equal to IR দিয়ে মনে রাখতে পারো। ওহমের সূত্রের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে এর টেম্পারেচারটা ফিক্স হওয়া লাগবে, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায়। কেন তুমি ধরো বললা যে হচ্ছে এক জায়গাতে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তার রোধ ধরো তোমার 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, রোধ ধরো হচ্ছে 2.5 ওহম। তো তাহলে কি তার ভোল্টেজ কি আসতেছে, 5 × 2.5 12.5 ভোল্ট। এখন তুমি বললা টেম্পারেচার ছিল ধরো 30°C, তুমি সেখান থেকে টেম্পারেচার করে দিলে 35°C। 35°C সেখানে করে দিলে কিন্তু তুমি সেম মানটা পাবা না, ঠিক আছে? তো এইখানে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে নির্দিষ্ট তাপমাত্রা, ওহমের এই সূত্রটা আমরা নির্দিষ্ট তাপমাত্রার ক্ষেত্রেই অনলি অ্যাপ্লিকেবল। তো ওহমের এই সূত্রটা পরবর্তীতে আমাদের অনেক জায়গায় ম্যাথ করতে কাজে লাগবে। তার আগে দেখো আমরা লাস্টে যে কিন্তু কিছু প্রবলেম সলভ করব। প্রবলেম সলভ করার আগে যে থিওরিগুলো আছে সেগুলো একটু দেখে নিই। দেখো রোধে কি বলছে, রোধের ক্ষেত্রে রোধ বলতে কি বোঝায়, মূলত বাধা প্রদান করে। তো বিদ্যুৎ প্রবাহতে যেটা বাধা সৃষ্টি করে সেটাকেই তো আমরা রোধ বলে থাকি, তাই না? তো রোধে দেখা একটা জিনিস যে R is proportional to L। তো এটা যদি আমরা মানে একটু সহজে বলতে চাই যে যার দৈর্ঘ্য বেশি হবে তার বাধা তো তত বেশি হবে, এটা তো খুবই সিম্পল একটা জিনিস। আর একটা হচ্ছে সেটা তোমার R is proportional to 1/A, অর্থাৎ যার এরিয়া যত বেশি হবে তার বাধা তত কম হবে, ঠিক আছে? আর যার এরিয়া যত কম হবে বাধা তত বেশি হবে। তো এটাকে যদি আমি ইকুয়াল সাইন দিয়ে লিখতে চাই, R is equal to rho L/A আসতেছে। তো এখানে রোটা কি, আপেক্ষিক রোধ। রোটাকে আমরা কি বলতে পারি,
ওটাকে আমরা কি বলতে পারি, আপেক্ষিক রোধ। এই আপেক্ষিক রোধটা কিন্তু নির্দিষ্ট তাপমাত্রায়, আবার ওই জিনিসটা চলে আসছে যে এগুলা কিন্তু এমসিকিউ এ আসতে পারে, বুঝা, যে ধরো বলে দিল নরমালি কি হয়, আপেক্ষিক রোধ একটা স্পেসিফিক মানে ধরো একটা নির্দিষ্ট বস্তুর জন্য সেম থাকে নির্দিষ্ট তাপমাত্রায়। তো তোমার এমসিকিউ এরকম আসতে পারে যে হচ্ছে প্রশ্নে বলে দিছে যে তাপমাত্রা আমি চেঞ্জ করে দিছি, তুমি হয়তো ওই পোর্শনটা খেয়াল করনি, বা পরের টাইমে এই জিনিসটা তুমি ভালো মতো খেয়াল করনি যে নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু ওই বস্তুটার জন্য আপেক্ষিক রোধটা সেম থাকবে। তো পরে এমসিকিউ তোমার অপশন আছে একই থাকবে, কমে যাবে, বেড়ে যাবে, কোনোটি হবে না। তুমি মনের সুখে দাকায় দিয়ে আসলা যে হচ্ছে হ্যাঁ যে কি একই থাকবে, পরে তুমি তো আমার তো 25-এ 25টাই হয়েছে, 30-এ 30টাই হয়েছে, পরে এসে যখন ফ্রেন্ডের সাথে মিলাচ্ছ, হাই হাই কি হয়ে গেল, ভুল হয়ে গেছে। তো এটা মনে রাখতে হবে, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট বস্তুর আপেক্ষিক রোধ সেম থাকে। বোঝা গেছে তাহলে, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট বস্তুর আপেক্ষিক রোধ এক। তো এইখানে আপেক্ষিক রোধ পড়তে গেলে আমাদের এর পাশাপাশি তোমার হচ্ছে আরেকটা জিনিসও চলে আসে, সেটা হচ্ছে তোমার পরিবাহিকত্ব। তো আচ্ছা, এই আপেক্ষিক রোধ পড়তে গেলে দেখবা বই একটা টেবিল আছে, ঠিক আছে, ওই টেবিলে বিভিন্ন মান দেওয়া আছে, মানগুলো মুখস্থ করার দরকার নেই, কেন তুমি হচ্ছে যখন ম্যাথ করতে যাবা ম্যাথের সাথে তোমার এই আপেক্ষিক রোধের মানগুলা দেওয়া থাকবে। তো আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে তোমার পরিবাহিকত্ব। এই সাইডে লিখে পরিবাহকত্বকে যদি সিমেন্স দিয়ে প্রকাশ করতে চাও, এটা জাস্ট রো এর উল্টা, 1/ρ, ঠিক আছে। সিমেন্স দিয়ে প্রকাশ করতে গেলে তাহলে কি হবে, 1/ρ হবে। তো এইখানে দেখো আমরা একটু এর ইউনিটটা বের করি। কি করব, এর ইউনিটটা বের করব। যে তোমার হচ্ছে দেখো রো ইজ ইকুয়াল টু রো এর ইউনিটটা কি হবে, ইউনিট, শোনো ইউনিট নিয়ে কখনো ভয় পাবে না, ঠিক আছে। তুমি যে সবসময় ইউনিট মুখস্থ রাখা লাগবে এমন না, তুমি তো বেসিক কিছু জিনিস যেমন এল এর যে মিটার, এরিয়ার যে মিটার স্কয়ার এটা তো জানি আমরা, আর এর যে ওহম এটা তো জানি, তাহলে রোহের মানে এই যে আপেক্ষিক রোধ রো, এটার হচ্ছে তোমার মুখস্থ না রাখলে হবে কিভাবে, দেখো তুমি পরীক্ষার হলে বসে আরামসে এটা বের করতে পারো, আর ইন্টু এ বাই এল। তাহলে আর এর কি ওহম, আর এর কি মিটার স্কয়ার, এল এর কি মিটার, তাহলে এখান থেকে আমরা কি বলতেছি, ওহম মিটার বলতে পারতেছি। তো তাহলে পরিবাহকত্বটা কি বলতে পারবো আমরা, পরিবাহকত্বর ইউনিট বলতে পারবো কি, ওহম মিটার ইনভার্স 1, এটা হচ্ছে ইউনিট। তো একটা জিনিস মাথায় রাখবা, তুমি ধরো এইভাবে লিখতে যে এইভাবে না লিখে কি লিখলা, ওহম মিটার ইনভার্স লিখলা ব্র্যাকেট না দিয়ে, এটা কি হবে বলো, এটা কি হবে, এটা দ্বারা কি বোঝাচ্ছে, মিটারের উপরে ইনভার্স, কিন্তু ওহমের উপর কিন্তু ইনভার্স আসে নাই, কিন্তু আমার ইউনিটটা কি হতে হবে, ওহম মিটার দুইটার উপরে ইনভার্স আসতে হবে। আর তুমি যদি 1/ρ কে আর একটু সুন্দর করে সাজা লিখতে চাও, L/RA লিখতে পারো, কেন আর এখানে গুণ আছে মানে কি, এই উপরের সাথে তো গুণ আছে, তাহলে ওটাকে কি লিখতে পারো, এটাকে এইভাবে লিখতে পারি, তাহলে আমরা L/RA, এটাই তো পরিবাহকত্ব। আরেকটা আছে যে পরিবাহিতা, পরিবাহিতা কি, জাস্ট রোধের বিপরীতটা 1/R। তো এটা ছিল তোমার হচ্ছে রোধ, পরিবাহিকত্ব, এগুলা নিয়ে এই জিনিসটা মাথায় রাখবে, ফর্মুলা দিয়ে কিন্তু আমাদের ভালোই ম্যাথ করতে আসে। তো এখানে দেখো আমি তোমাদের জন্য বই থেকে একটা ম্যাথ তুলে রাখছি, যে হচ্ছে রূপা, তামা, টাংস্টেন ও নাইক্রোম তারের রোধকত্ব রো যথাক্রমে 1.6 × 10⁻8, 1.7 × 10⁻8, 5.5 × 10⁻8, 100 × 10⁻8 ওহম মিটার। এইগুলা ব্যবহার করে 1 ওহম রোধ তৈরি করার জন্য যেই তারটি ব্যবহৃত হয় সেটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.1 মিলিমিটার স্কয়ার হলে দৈর্ঘ্য কত হবে। তো চলো এখানে কি কি দেওয়া আছে আমরা আগে দেখি, যে কি রো, আচ্ছা সলিউশন, কি কি বলা আছে এখানে আমাদের, রফ কি বলা আছে, সিলভার বলা আছে, রফ সিলভার কি
ওহম মিটার। ঠিক আছে, আমার সাথে সাথে তোমরাও কিন্তু ম্যাথটা খাতা কলমে করো, যে ভাইয়া করাই দিচ্ছে বলে করবো না, এরকম ফাঁকিবাজি মারলে কিন্তু হবে না। ম্যাথ প্রচুর হাতে কলমে প্র্যাকটিস করতে হবে। ম্যাথ তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত ভালো পারবা। আর যদি দেখে দেখে চলে যাও তাহলে পরীক্ষার হলেও কোশ্চেন দেখে দেখে দেখেই ভাবা লাগবে যে কি করব। বা দেখবা যে একটা প্রবলেম সলভ করতে গেছো, প্রবলেম সলভ করতে যে 2 লাইন করার পরে ডাউট লাগতেছে, আল্লাহ এটা কি হবে, এটা কিভাবে করব, অনেক ডাউট লাগবে। কিন্তু যখন হাতে করতে যাবা, বাসায় হাতে প্র্যাকটিস করবা, তখন দেখবা পরীক্ষার হলে খুব আরামসে করে ফেলতে পারতেছো। তো রো অফ সিলভার কি 1.6 × 10⁻⁸ ওহম মিটার বলে দিছে। আচ্ছা, আর কত বলছে তোমাকে? 1 ওহম বলে দিছে। আর কি এ বলছে, এ কি বলে দিছে? 0.1 মিলিমিটার স্কয়ার। তো আমি কি 0.1 মিলিমিটার স্কয়ার ব্যবহার করে করতে পারবো? পারবো না, আমাকে এসআই ইউনিটে কনভার্ট করতে হবে। দেখো 0.1, দেখো এখানে একটা জিনিস মাথায় রাখো, এই কনভার্সন গুলো দেখো। 1 মিটার মানে কি, সরি উল্টা লিখছি আমি, 1 মিলিমিটার মানে কি 10⁻³ মিটার। তো তাহলে এটাকে যদি স্কয়ার করো তাহলে কি 1 মিলিমিটার স্কয়ার কি হবে? 10⁻, স্কয়ার করবো আমি, স্কয়ার করলে কি, কে আবার বললো না যে 10⁻³ × 10⁻, মানে -3 করলে হচ্ছে 10⁻৯ হয়ে যাবে স্কয়ারের ক্ষেত্রে। কিন্তু এই যে পাওয়ারে থাকলে 10⁻³ এই যে হোল স্কয়ার যদি করি আমি, এই দুইটা কি গুণ হয়ে যায়, এটা আবার আলাদাভাবে স্কয়ার হয় না কিন্তু, এটা খেয়াল রাখো। তাহলে 10⁻6 মিটার স্কয়ার, তাই তো? তাহলে কি লিখতে পারি? তো এখানে 1 মিটার স্কয়ার থেকে 0.1 এর সাথে তো ইন্টু 1 মিটার স্কয়ার আমি গুণ আছে বলতেই পারি। তাহলে এখানে কি হচ্ছে? তাই তো। তাহলে এইখানে দেখো আমি কিন্তু রো পেয়ে গেছি, আর পেয়ে গেছি, এও পেয়ে গেছি। আমাকে বের করতে বলছে কি এল। তো দেখো দেখো আমি তোমাদের কি বললাম, ফর্মুলা একটা মনে রাখো, সবগুলা মনে রাখার দরকার নেই। যে আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ, আবার রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল, মানে সব ফর্মুলা, এত ফর্মুলা তো ভাই মুখস্থ করার দরকার নেই, যত কম মুখস্থ করে আমি পারি, তাই না? তো তুমি এইটাই মনে রাখো না, এইটা মনে রেখে তুমি এবার কনভার্সন করে ম্যাথগুলা করো। যে হচ্ছে তাহলে এখান থেকে তোমার এল চাইছে, তাহলে এল কে এক সাইডে রাখি, তাহলে এল ইজ ইকুয়াল টু কি হচ্ছে? আর এ বাই রো হচ্ছে। তাহলে এবার দেখো আর তো আমাকে 1 বলা আছে, লিখি 1, এ কত বলা আছে? আর হচ্ছে আর এ বাই রো, রো কত বলা আছে? ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে কত আসে? সবাই করো, ক্যালকুলেটরে সবাই করো, বুঝছে না থাকে। কত আসতেছে? কত আসে অ্যান্সার? 6.25 মিটার। বুঝা গেছে? তো এটা আমি কি পাইলাম? এল অফ সিলভার, এখানে লিখে দিই এল অফ সিলভার পাইলাম, যে রূপার জন্য। তাহলে এই যে দেখো এখানে হুবহু সেম টু সেম প্রসেস, হুবহু সেম টু সেম প্রসেসে কোনটা কোনটা বের করবা তোমরা হচ্ছে ওইখানে তোমার এল অফ তামা কপার, এল অফ টাংস্টেন, আর কি এল অফ নাইক্রোম, এই তিনটা তোমরা এই যে সেম টু সেম প্রসেসে বাসায় বসে করবা। আচ্ছা, তারপরে আমরা দেখো আস্তে আস্তে চলে আসলাম কিসে? বর্তনীতে চলে আসলাম, তাই তো? তো বর্তনীতে হচ্ছে খেয়াল করো, এখানে বই দেখো অনেকগুলা এলিমেন্ট তোমাদের দেওয়া আছে, সবগুলাই ইম্পর্টেন্ট। কিন্তু তোমাদের ধরো এই মানে ক্লাস 9-10 এর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হবে ধরো কোষ। তো অনেকগুলা কোষকে আমি যদি একসাথে করি তাহলে সেটাকে আমরা ব্যাটারি বলতেছি, এটা ব্যবহার হবে। এসি তোমাদের আপাতত লাগবে না। তো দেখো এই জিনিসগুলো বুঝবা। আর তার এখানে কি বুঝাইছে, মানে একটার সাথে একটা, দেখো এখানে
এই দুইটার পার্থক্যটা ভালো মতো বোঝো, সংযুক্ত তার, ঠিক আছে। এখানে দেখো একটা ছোট্ট ডট কালার দিয়ে বুঝাই দিছে, তো একটা সার্কিটে তুমি যখন দেখবে ডট কালার দিয়ে বুঝাই দিছে, তার মানে কি দুইটার মধ্যে কানেকশন আছে, এখান থেকে গেছে। আর যখন এইভাবে দেখবো তখন মনে করবে এই তারের সাথে ওই তারের কোনো কানেকশন নাই। তো এখানে দেখো একমুখী সুইচ তোমাদের এখন যদিও লাগবে না, এখানে তোমাদের আর কি লাগতে পারে, এই যে অ্যামিটার ভোল্ট মিটার, এটা দেখে রাখো। ভূ সংযোগ ধারক তো অলরেডি দেখছো। আচ্ছা, স্থির রোধ, ধরো আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখন বর্তনীতে কি ব্যবহার করি, 5 ওহম 10 ওহম এইভাবে ব্যবহার করি না, সেগুলো হচ্ছে স্থির রোধ। কিন্তু যখন আরো বড় হবা তখন দেখতে পারবা রিওস্ট্যাট বলা হয়, ওইখানে দেখবা মানে রোধ তুমি তোমার মন মতো চেঞ্জ করতে পারতেছো, যে একটা যন্ত্র থাকে, সেই যন্ত্রটার এই পাশ থেকে ওই পাশে গেলে কমে বা বাড়ে, এইভাবে তুমি কম বেশি করে রোধ ব্যবহার করতে পারবা। তো আমি তোমাদের এর আগে একটা হচ্ছে ভিডিও বানাইছিলাম, সো সেই ভিডিওতে তোমার হচ্ছে মেইনলি এই যে শ্রেণী বর্তনীতে, ঠিক আছে, কিভাবে তুল্য রোধগুলা বের করতেছে, সমান্তরাল বর্তনীতে কিভাবে তুল্য রোধ বের করতেছে, এটা আমি খুব ভালো মতো তোমাদের হচ্ছে এই যে কার্শফ ল দিয়ে খুব সুন্দর মতো বুঝাই দিছিলাম। তো তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো, খুব ভালো মতো বুঝতে পারবা। তাও আমি এখানে একদম অল্প করে যত ভালো মতো বোঝানো যায় চেষ্টা করে দিচ্ছে বুঝাই দেওয়ার জন্য। তুল্যরোধ জিনিসটা কি আগে সেটা বলো তো। তুল্যরোধ জিনিসটা হচ্ছে যে ধরো এখানে কি দুইটা রোধ আছে না, তো এই দুইটা রোধের জায়গায় আমি সার্কিটে একটা রোধ ইউজ করব। অর্থাৎ আমি যদি সার্কিটটাকে এইভাবে আঁকাতে পারি, ঠিক আছে, কি করব, এই যে এইখানে আমি যে এই যে দুইটা সার্কিটে কিন্তু দেখতে পাচ্ছ, একটাতে দুইটা রেজিস্ট্যান্স আছে, দুইটা রোধ আছে, একটাতে আরেকটা রোধ আছে। কিন্তু এখানে এই দুইটা রোধের বদলে যদি আমি এই একটা রোধই ব্যবহার করি, তাহলে সার্কিটের সব এই যে ভোল্টেজ বা হচ্ছে তোমার কারেন্টের ফ্লো, তড়িৎ প্রবাহ দুইটাই সেম থাকবে। তো তুল্য রোধ যখন শ্রেণী বর্তনীতে থাকবে, এই জিনিসটা মাথায় রাখবা, শ্রেণীতে কারেন্ট সেম, অর্থাৎ আই একই, ভি আলাদা। কি বললাম, আই একই ভি আলাদা। অর্থাৎ এই যে দেখো এখান থেকে যে আইটা পাস হচ্ছে, এখান থেকে এই যে এই সাইড থেকে যে একটা জিনিস মাথায় রাখবা, কারেন্ট এই যে মানে বিদ্যুৎ প্রবাহ হওয়ার জন্য কিন্তু তার মানে বদ্ধ একটা রাস্তা লাগে, ঠিক আছে। তুমি যদি এখান থেকে এই পাশে ভাবে খুলে দিতে, সে কিন্তু এই পাশ থেকে এসে আর আসতে পারবে না। কেন, প্রথম কথা সে যেই রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে ব্যাক আসবে না, তাহলে তার একটা কি বদ্ধ রাস্তা লাগবে, যে এখান থেকে যে আবার এখানে যে বিন্দুতে শুরু করছিল সেই পয়েন্টে এসে আসবে। তাহলে এইখানে দেখো আমি কি বললাম, আই সেম হবে, তাই তো, আই সেম হবে। তো আই যদি সেম হয়, তাহলে এখানে কি হবে, আমি এই দুটা লিখবো যে ভি ইন্টু আর না, সরি, ভি ইজ ইকুয়াল টু V1 প্লাস V2। এটা যদি ভি হয়, যে R1 এর মধ্যে এটার বিভব পার্থক্য V1, এটার বিভব পার্থক্য V2, তাহলে V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 হচ্ছে। এটা হচ্ছে তোমাকে কার্শফের সেকেন্ড ল থেকে আমরা পাই। V ইজ ইকুয়াল টু V1 প্লাস V2 যদি হয়, তাহলে এখানে দেখো V ইজ ইকুয়াল টু কি, কারেন্ট যেহেতু সেম হচ্ছে, এখানে অলওয়েজ সেম কারেন্টই প্রবাহিত হচ্ছে শ্রেণী বর্তনীতে। তো তাহলে I ইন্টু আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি, I ইন্টু R1 প্লাস I ইন্টু R2। তাহলে কি লিখতে পারতেছি, I ইন্টু আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু I ইন্টু R1 প্লাস R2। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারতেছি, তো এটা এখানে তো আমরা খালি দুইটা রোধ ব্যবহার করছি বলে তাই, এটা শুধু দুইটার ক্ষেত্রে না, তুমি হচ্ছে যতগুলা নিবা 100টা নিলে 100টাই সমানে যোগ করতে থাকবা, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার শ্রেণী বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ। তাহলে এবার যদি আমরা ইসে যাই, কি সমান্তরাল বর্তনীতে যাই, সমান্তরাল বর্তনীতে গেলে দেখতে পারবা হচ্ছে কিভাবে থাকে। তো এখানে তো তুল্য রোধের কনসেপ্ট সেমই থাকবে। কনসেপ্ট কি, যে আমি দুইটা রোধের জায়গায় একটা রোধ ইউজ করব,
দুইটা রোধের জায়গায় কি করব, একটা রোধ ইউজ করব। তো এখানে এসে দেখো কারেন্ট, এই যে কারেন্ট এই রাস্তাতে যে আসছে আই পরিমাণ কারেন্ট আসছে ধরো, কিন্তু সে এখানে এসে কি দুইটা আলাদা রাস্তা পেয়ে গেছে না, একটা দিয়ে রাস্তা দিয়ে I1 পরিমাণ যাচ্ছে আর একটা রাস্তা দিয়ে ধরো I2 পরিমাণ যাচ্ছে। তো কারশফের ফার্স্ট ল এখানে আমাকে কি বলে যে হচ্ছে যেই পরিমাণ একটা, এই যে ধরো এই পয়েন্টে যেই পরিমাণ কারেন্ট ঢুকবে ঠিক সেই পরিমাণ কারেন্টই বের হবে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারতেছি, I is equal to I1 plus I2 বলতে পারতেছি। I is equal to I1 plus I2 যেহেতু বলতে পারতেছি, এখানে দেখো V by I কে আমরা কি R ইকুইভ্যালেন্ট বলতে পারতেছি, is equal to কি হবে, ও এখানে তো একটা জিনিস আমি বলতে ভুলে গেছি যে এখানে কি হবে, I আলাদা হবে কিন্তু V একই হবে। তো এইখানে দেখো কি বললাম, I আলাদা হবে কেন, দেখো যে এটা একটা কি সমান্তরাল বর্তনী না, সমান্তরাল বর্তনী I তো আমি আলাদা আলাদাই পাচ্ছি I1 I2, কেন এখানে যে কারেন্ট বিভক্ত যাচ্ছে, কিন্তু কি বললাম বিভব একই থাকবে, বিভব পার্থক্য একই থাকবে। তাহলে এইখানেও দেখো এখানে যদি V হয় এইখানেও তাদের বিভব পার্থক্য V হবে, এখানেও বিভব পার্থক্য V হবে। তাহলে আমি এখানে কি বলতে পারতেছি, তাই না? এটাকে যদি আমি আর একটু সুন্দর করে লিখি তাহলে কি V ইন্টু 1 বাই R ইকুইভ্যালেন্ট, বা সে V কমন নিয়ে আমি কি লিখতে পারতেছি 1 বাই R1 প্লাস 1 বাই R2। তাহলে আমি এখান থেকে কি বলতে পারতেছি, তো এটা ছিল আমার সমান্তরাল বর্তনীতে যে রোধের মান, সেই রোধের মানটা এখানে দুইটা আছে বলে দুইটা সেই একই কথা। এখানে যদি তোমার 10টা থাকতো তাহলে 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস 1 বাই R4 এইভাবে যাইতে যাইতে 1 বাই R10 পর্যন্ত যাইতো। এইখানে আমি একটা কথা বলি, এইখানে সবচেয়ে বেশি ভুলটা হয় কোথায় শুনবে, যে সমান্তরাল বর্তনীতে তুল্যরোধ বের করতে গেলে, যে দেখো তুমি এইখানে ইকুয়েশনে তুমি মানে পরীক্ষার হলে যে 1 বাই ধরো 5টা মান দেওয়া আছে, ঠিক আছে, যে 1 বাই 2 প্লাস 1 বাই 3 প্লাস ডট 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 5টা মানই তুমি ইনভার্সলি এইভাবে যোগ করবা, যে 5টা মান কি 2 ওহম 3 ওহম 4 ওহম 5 ওহম 6 ওহম, এরকম 5টা রোধ আছে, 5টা রোধ সমান্তরাল বর্তনীতে সাজানো আছে। তুমি যখন তুল্য রোধ বের করবা কি করবা, 1 বাই 2 প্লাস 1 বাই 3 প্লাস 1 বাই 4 প্লাস 1 বাই 5 প্লাস 1 বাই 6 করলা, করে তুমি ওইটাই অ্যান্সার বসাই দিয়ে আসো। ভুলটা হয় এই যে দেখো এখানে কিন্তু 1 বাই R ইকুইভ্যালেন্ট, তো তুমি ওই পাশে যেটা ক্যালকুলেশন করে পাচ্ছ এই টোটালটাকে কিন্তু আবার ইনভার্স করতে হবে। এই জিনিসটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে ভুল হয়ে যায়। তো এখানে তুমি যদি হচ্ছে একবারে ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও তাহলে তুমি আর একটু ছোট করে লিখতে পারো যে R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু R1 R2। তো আমি তোমাদেরকে একটু আগে বললাম যে অত বেশি ফর্মুলা আমরা কেন মুখস্থ করব, একটাই মনে রাখবো, একটা থেকে যতভাবে আমরা কনভার্সন করে ম্যাথ করতে পারি। এইখানে দেখো R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু R1 R2 বাই R1 প্লাস R2, এটা কিন্তু শুধুমাত্র দুইটা রোধের জন্যই, কেননা তুমি এখানে দেখো যখন R3 চলে আসবে তখন কিন্তু জিনিসটা এরকম হয়ে যাবে R1 R2 R3 বাই R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R1, এরকম চারটা আসলে আবার চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই ফর্মটা দেখো, এই ফর্মটাতে কি হয় যে 1 বাই R1 প্লাস 1 বাই R2 সেম এইভাবে বাড়তে থাকবে, যতগুলো রোধ থাকবে সমান্তরাল সংযোগে ঠিক ততগুলো আসবে, বাড়তে থাকবে। এখানে কোনো মানে এরকম যে দুইটা থাকলে একরকম ফর্ম, তিনটা থাকলে একরকম ফর্ম, এরকম না, এখানে তুমি যতগুলাই দিবা সেম ফর্ম। তো আমার কাছে মনে হয় এইটাই মনে রাখা বেটার, শুধু ম্যাথ করার টাইমে এই জিনিসটা খেয়াল রাখবা যে 1 বাই R ইকুইভ্যালেন্ট, এটাকে তুমি ডান পাশে যা ক্যালকুলেশন করতেছো এটাকে আবার ইনভার্স করলে তুমি R ইকুইভ্যালেন্টটা পাবা। তো এইখানে দেখো আসো আমরা দুইটা প্রবলেম সলভ করি। প্রবলেমে কি বলা আছে যে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে এবং তাদের রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত, এটা বের করতে বলা হয়েছে। তো চলো বের করি আমরা। প্রথম কথা আমি একটা জিনিস বলছিলাম যে হচ্ছে বদ্ধ বর্তনী না থাকলে সেখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হবে না, কেননা কারেন্ট এক রাস্তা দিয়ে যে আবার সেম রাস্তা দিয়ে ব্যাক করে না। তার মানে কি এই যে এই পোর্শনটা যে দেখতে পাচ্তেছো প্রশ্নে দিয়ে রাখছে, এটা তো আগেই বাদ, কেননা এখানে যদি বিদ্যুৎ আসে এইদিকে, এই পয়েন্টে আসার পর বিদ্যুৎ কোন দিক দিয়ে যাবে, সেম রাস্তা দিয়ে তো যাবে না। তার মানে এখানে যেহেতু সম্পূর্ণটা পরিপূর্ণ হয় নাই, তার মানে এখান থেকে কোনো কারেন্টই পাস হবে না। তাহলে এবার দেখো, এইবার এই জিনিসটার কথা
এটা কি কোন সমবায় আছে, মানে কোন ধরনের সংযোগ আছে এখানে, এটা বলো। আচ্ছা, আশা করি তোমরা সবাই একটু ভাবার ট্রাই করছো। তো এইখানে কিন্তু এরা শ্রেণী সমবায় আছে। শ্রেণী সমবায় কিভাবে বুঝলাম, এই যে দেখো, শ্রেণী সমবায় বোঝার একটা টেকনিক হচ্ছে, এই যে এই রোডটা, ঠিক আছে, এই রোডটার কি হয়েছে, এখানে এসে শেষ হয়েছে না, তাই তো, এখানে এসে শেষ হয়েছে, আর এটার এই প্রান্তে এসে শুরু হয়েছে, তাই তো। তাহলে একটা রোধের শেষ প্রান্ত এবং আরেকটা রোধের শুরুর প্রান্ত যদি একই বিন্দুতে মিলিত থাকে, সেটাকে আমরা শ্রেণী সংযোগ বলতে পারি। এইখানেও দেখো, এখানে কি হয়েছে, এর শেষ প্রান্ত এখানে, শুরুর প্রান্ত এখানে। আমি যদি এই সাইড দিতে যাই, তাহলে এখানেও কি হয়েছে, শেষের প্রান্ত, এই যে 10 ওহমের শেষের প্রান্ত আর 15 ওহমের শুরুর প্রান্ত এক জায়গায় মিলিত হয়েছে। তার মানে কি, এটাও একটা শ্রেণী সংযোগ বলতে পারতেছি। এইখানে খেয়াল করো, এইখানে কি হয়েছে, যে 3 ওহমের শুরুর যেই বিন্দু, শেষের বিন্দু একটাই। আবার এই যে 6 ওহমের দেখো, শুরুর বিন্দু কিন্তু এটা, এখান থেকে শুরু হয়েছে। কেন, তার আর কি কাউন্ট করবো, তারের মধ্যে দিয়ে তো তারের রোধ তো আমরা খুবই নগণ্য ধরি। তাহলে এই যে দেখো, 6 ওহমও এখান থেকে শুরু হয়েছে, আবার এখানে এসে শেষ হয়েছে। তাহলে আমরা এখানে কি বলতে পারতেছি সমান্তরাল সংযোগের ক্ষেত্রে, যে দুইটা রোধের যেই বিন্দু থেকে শুরু হয়েছে সেই একই বিন্দুতে এসে শেষ হয়েছে। কিন্তু শ্রেণীর ক্ষেত্রে কি বলতে পারতেছি, যে হচ্ছে একটার শেষ বিন্দু এবং অপরটার শুরুর বিন্দু একই জায়গায় থাকবে। আচ্ছা, তো এটা যেহেতু শ্রেণী সংযোগে আছে, আমার বোঝা হয়ে গেছে। শ্রেণী সংযোগে কি হবে বলতো, তোমার হচ্ছে আই সেম থাকবে, অর্থাৎ এর মধ্যে দিয়ে এই যে পুরা বর্তনীটাতে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। যদি পুরা বর্তনীতে আই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তাহলে আমরা এই যে ওহমের সূত্র ইউজ করতে পারবো, যে আই এর মানটা বের করে আগে, আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। ভি কত, এখানে 6 ভোল্ট, আর আর কি খালি যোগ হবে, তাহলে কি 5 প্লাস 10 প্লাস কত 15, তাহলে কত 15 15 30, তাহলে কি 1/5। তো এখানে দেখো, তার মানে কি, আমাকে কি বলছিল, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, আর প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ, প্রত্যেকটা রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত, এটা বের করতে বলছিল, তাই না। তো এখানে দেখো, আই কিন্তু আমি 0.2 অ্যাম্পিয়ার পেয়ে গেছি। 0.2 অ্যাম্পিয়ার কি, পুরা এই বর্তনীটা ধরেই প্রবাহিত হচ্ছে। তার মানে কি, 5 ওহম 10 ওহম 15 ওহম প্রত্যেকটার মধ্যে দিয়ে কিন্তু আমার 0.2 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আমার বাকি থাকে কি বের করা, যে দুই পাশে, প্রত্যেকটা রোধের দুই পাশে বিভব পার্থক্য বের করাটা বাকি থাকে, তাই তো। দুই পাশের রোধে যদি আমি বিভব পার্থক্যটা বের করতে চাই, তাহলে কি ভি অফ 5 ওহম, ধরো কি বলতে পারবো, আই ইন্টু 5 ওহম, তাহলে আই কত 0.2 ইন্টু 5, 1 ভোল্ট। তাহলে ভি অফ 10 ওহম কত হবে, 0.2 ইন্টু 10, 2 ভোল্ট। আর ভি অফ 15 তো একটা মজার জিনিস দেখো, এখানে যদি 1 2 3 তিনটা যোগ করে আমি কিন্তু এটাই পেয়ে যাচ্ছি, 6 ভোল্ট পেয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন তোমাকে তো প্রশ্নে তো এই 20 ওহম দিয়ে রাখছিল, তাই না, প্রশ্নে তো এই 20 ওহম দিয়ে রাখছিল। তো তাহলে তুমি তো কিছু একটা লেখা লাগবে, তাহলে এর মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে বা দুই প্রান্তের বিভব পার্থক্য কত। এর মধ্যে দিয়ে যেহেতু কোনো পরিমাণ বিদ্যুৎ প্রবাহিতই হচ্ছে না, তাহলে কি আই অফ 20 ওহম কি হবে, 0 অ্যাম্পিয়ার হবে। আর ওহমের সূত্র আমি যদি অ্যাপ্লাই করি, ভি ইজ ইকুয়াল টু আই আর, আই এর মান যেহেতু 0, তাহলে দুই প্রান্তে বিভব পার্থক্য কি হবে, 0 ভোল্ট হবে। তো আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা। এই ম্যাথটাতে যাই, দেখো এখন এটা কি সমান্তরাল সমবায় আছে, এটা তো আমরা দেখেই বুঝতে পারতেছি। কেন দেখে বুঝতে পারতেছি, এটা তো আমি একটু আগেই বুঝাইলাম। তো এখন কি হবে, এখন হচ্ছে আমি কি অ্যাপ্লাই করবো বলো তো। আমি কি বললাম একটু আগে, আগের স্লাইডে যখন সমান্তরাল সমবায় পড়াচ্ছিলাম, তখন কি বললাম, যে এদের ভোল্টেজ সেম থাকে। কি সেম থাকে, ভোল্টেজ সেম থাকে। ভোল্টেজ যদি সেম থাকে, তাহলে এখানে কারেন্টের পার্থক্য হবে। তো ভোল্টেজ যদি সেম থাকে, তাহলে আমি এখানে কি বলতে পারতেছি, ভি অফ 3 ওহম, ভি অফ 6 ওহম দুইটাই 2 ভোল্ট আমি বলতে পারতেছি।
দুইটাই যেহেতু 2 ভোল্ট বলতে পারতেছি, এখন দেখো তাহলে আমার কারেন্ট বের করা লাগবে। ভি বাই কি, ভি বাই আর না ফর্মুলা, তাহলে 3 হবে, 2/3 অ্যাম্পিয়ার হবে। আর আই অফ 6 ওহম কত হবে, সংক্ষেপে লিখলে কি 1/3 অ্যাম্পিয়ার পাচ্ছি। ঠিক আছে, তো এখন তোমাকে ধরো প্রশ্নে বললো এটা তো তুমি রোধের মধ্যে দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে আর রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য কত, এইটা তুমি না হয় এখান থেকে বের করতে পারলো যে 3 ওহমের মধ্যে দিয়ে এই পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, দুই প্রান্তে বিভব পার্থক্য এত, 6 ওহমের মধ্যে দিয়ে এই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, দুই প্রান্তে বিভব পার্থক্য কত। এখন যদি বলে তোমাকে ব্যাটারি থেকে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এটা কিভাবে বের করবো একটু ভাবো তো। ব্যাটারি থেকে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এটা কিভাবে বের করবো একটু ভাবো সবাই। তো আশা করি ভাবছো, মানে ভাবা শেষ তোমাদের। তো এখন দেখো আমি বুঝাই দিচ্ছি যে হচ্ছে এখানে আমি দেখো তোমাকে একটু আগে যখন এই যে দেখো সরি এইখানে যখন আমি পড়েছিলাম তখন তোমাকে কি বললাম, ধরো কারেন্ট একটা রাস্তা দিয়ে আসতেছে, কারেন্ট যখন একটা রাস্তা দিয়ে এসে সে ওয়ে পেয়ে যাচ্ছে বিভক্ত হয়, সে কিন্তু যে কয়টা রাস্তা পাবে কমপ্লিট রাস্তা পাবে সেই কয়টা কমপ্লিট রাস্তায় সে বিভক্ত হয়ে যাবে। তো এইখানে দেখো কারেন্ট যখন এই যে ব্যাটারি থেকে বের হচ্ছে এইখানে এসে সে কি পাচ্ছে, দুইটা রাস্তায় বিভক্ত হয়ে যাওয়ার জায়গা তো পাচ্ছে। তো এখানে যে ফর্মুলাটা ছিল কার্শফের কারেন্ট ল থেকে আমরা কি বলতে পারতাম যে I ইজ ইকুয়াল টু এখানে কি I1 আর এটা কি I2 যদি আমি ধরি, তো কি বলতে পারবো যে I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2। এখানে আইটা কি ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট বের হয়েছে তার পরিমাণ, I1 হচ্ছে 3 ওহমের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে আর I2 হচ্ছে 6 ওহমের মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাই তো। তো এখানে দেখো I1 আর I2 এই দুইটা তো আমি জানি, I1 আর I2 এই দুইটা তো জানি, তাহলে I ইজ ইকুয়াল টু আমি বলতে পারবো না যে হচ্ছে 2/3 প্লাস 1/3, তাহলে কি 1 অ্যাম্পিয়ার। ব্যাটারি থেকে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এটা তো আমরা বলতেই পারতেছি। এটা তুমি যদি প্রশ্ন আগে থেকেই বলা থাকে I1 I2 আলাদাভাবে বের না করে তুমি এইভাবে করতে পারো যে এই দুইটাকে এই যে সমান্তরাল সমবায়ের ফর্মুলা দিয়ে একটাতে আনলা যে 1/3 প্লাস 1/6 ইনভার্স করে দিলা, তারপরে কি করলা I ইজ ইকুয়াল টু V বাই R, ওটা করলেও দেখবা 1 অ্যাম্পিয়ারই আসবে। এটা সবাই বাসায় করে দেখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে টপিকটা আসে সেটা হচ্ছে তোমার কি বলতো, তড়িৎ ক্ষমতা। কোন টপিকটা আসে, তড়িৎ ক্ষমতা। তো ক্ষমতা বলতে আমরা কি বোঝাই, যে ধরো পি কে আমরা তো নর্মালি ক্ষমতাকে পি দ্বারা এক্সপ্রেস করে থাকি, পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তাহলে কি বলে থাকি ডাব্লিউ ইজ ইকুয়াল টু পিটি, তাই তো, এটা তো পড়ে থাকে। তো এই কনভার্সন আমরা না হয় দেখলাম। তো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা ভি কিউ পড়ে থাকি, ঠিক আছে। যে কিউ পরিমাণ চার্জকে যদি ভি পরিমাণ বিভব পার্থক্যের মধ্যে দিয়ে আমরা পরিচালনা করতে চাই তাহলে হচ্ছে আমার ডাব্লিউ পরিমাণ কাজ সম্পাদিত হবে জুল, ঠিক আছে। ভি কিউ পড়ে থাকি, তাহলে এইটাকে যদি আমরা এই যে এটাকে যদি এই ফর্মুলাতে বসাই তাহলে আমরা কি পাবো, দেখো পি ইজ ইকুয়াল টু ভি কিউ বাই টি। তো এইখানে দেখো কিউ বাই টি চলে আসলো। দেখো তো সবার মনে পড়ে কিনা যে প্রথমে আমরা কি পড়েছিলাম, কিউ বাই টি সমান কি, কিউ বাই টি সমান হচ্ছে তোমার আই। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি পি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, পি ইজ ইকুয়াল টু ভি আই জুল হচ্ছে। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হচ্ছে, ভি আই টি হচ্ছে, সরি পি ইজ ইকুয়াল টু এখানে একটু ভুল হয়েছে, পি ইজ ইকুয়াল টু এটা ওয়াট হবে আর এটা কি হবে জুল হবে। তো এখানে দেখো এখান থেকে কিন্তু আমরা ওহমের সূত্র যদি ব্যবহার করি, ভি কে যদি আই আর আর দ্বারা রিপ্লেস করি তাহলে দেখতে পারবো হচ্ছে তোমার ভি ইজ ইকুয়াল টু কি আই আর না, তাহলে আই স্কোয়ার আর হয়ে যাচ্ছে। আবার তুমি ধরো ভি কে না তুমি মন চাইলো আই কে করবো, যে ভাই আমার ভি কে করতে মন চাচ্ছে না আই কে করতে মন চাচ্ছে, তো তাহলে তুমি তখন কি দেখতে পারো আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, তাহলে ভি স্কোয়ার বাই আর ওয়াট হয়ে যাচ্ছে। এখন তোমার মন চাওয়ার উপর তো তুমি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না, ফর্মুলা না হয় বানাইলা যে ভি আই ফর্মুলা, যে ভাই আমার ভি রাখতে মন চাচ্ছে না আমি আই আর আর এ নিয়ে আসবো, তাই আই স্কোয়ার আর হইলো। আমার আই রাখতে মন চাচ্ছে না ভি আর আর এ নিয়ে আসবো, তাই ভি স্কোয়ার বাই আর হলো। এইটা আমরা মন মতো কনভার্সন করতে পারলাম। কিন্তু যখন তোমার পরীক্ষার খাতায় ম্যাথ দিবে তখন তুমি
দেখবা যে হয় দুই প্রান্তের বিভব পার্থক্য বলা আছে, না হলে আই বলা আছে, দুইটা বলা আছে, নাহলে হয়তো আই বলা আছে, আর বলা আছে। তো তুমি ভিআই যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তুমি আগে হচ্ছে ওহমের সূত্র অ্যাপ্লাই করে যেটা নাই ভি আর আই এর মধ্যে সেটা বের করে নিতে পারো বাকি দুইটা থেকে। কিন্তু অত বেশি কষ্ট করার কি দরকার, এখানে যেহেতু একটা ফর্মুলা আছেই, মুখস্থ করতে বলতেছি না। ভি ইজ ইকুয়াল টু পি ইজ ইকুয়াল টু ভিআই যে হয় ওয়াট, তুমি সেটা হচ্ছে এখান থেকে কনভার্সন করে পরীক্ষার হলে না হয় একটা লাইন বেশি করলো, সমস্যা কি? ঠিক আছে, এটা ছিল আমাদের তড়িৎ ক্ষমতা। এখন তড়িৎ ক্ষমতা বা এই যে যেই কাজটুকু সম্পাদিত হয়, ঠিক আছে, এই যে ধরো জুল, তো আমরা বাসা বাড়িতে যে এই যে কারেন্ট ব্যবহার করতেছে, এই যে আমি তোমাদের ক্লাস নিচ্ছি, এই যে লাইট জ্বলতেছে, ক্যামেরায় শুট হচ্ছে, তো এর জন্য তো বিদ্যুৎ অবশ্যই লাগতেছে। তো এই যে আমরা এই যে টাকা পে করতেছি, যে তোমার বাসায় দেখতেছো 1,000 1,500 টাকা যে বিদ্যুৎ বিল আসতেছে, এটা কিভাবে আসতেছে? এটা যে ধরো ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা এই যে কি বলে জুল, তো আমরা মেইনলি তো পাওয়ার থেকে এটা ব্যবহার করি, মানে পাওয়ার থেকে তো বের করি, তাই না? তো পাওয়ারটা মেইনলি কি, ওয়াটটা কি আসলে বলো, ওয়াটটা কি W/T না? তাহলে কি জুল পার সেকেন্ড। তাহলে জুলকে আমরা কি বলতে পারতেছি, ওয়াট সেকেন্ড বলতে পারতেছি। তো আমরা যখন বাসা বাড়িতে এই যে বিদ্যুতের এটা ক্যালকুলেট করি তখন কিন্তু আমরা ওয়াট সেকেন্ডে ক্যালকুলেট করি না, আমরা ক্যালকুলেট করি হচ্ছে কিলোওয়াট আওয়ারে। কি বললাম, কিলোওয়াট আওয়ারে। তো কিলোওয়াট আওয়ারে যখন কন্ট্রোল করি এটাকে আমরা বিওটি বলি। তো মেইনলি এই বিওটি হিসাব করে আমরা হচ্ছে বাসায় ক্যালকুলেট করি। যে ধরো তোমাকে বললো যে 1 ইউনিট বিদ্যুতের দাম 3.5 টাকা, তো 1 ইউনিট বলতে এই যে 1 বিওটি টাকে বোঝাচ্ছে। তো 1 বিওটি তো তুমি যখন 3.5 টাকা, তো তোমাকে আগে তো এই ফরম্যাটে আনতে হবে। তুমি যদি এই ফরম্যাটে না আনো, তুমি যদি ওয়াট সেকেন্ডে রেখে দাও, ওয়াট সেকেন্ডে রেখে দিয়ে যদি তুমি বলো ওইটাই 1 ইউনিট, তাহলে কিন্তু হবে না। কিলোওয়াট আওয়ারে আনলে তুমি সেটাকে 1 ইউনিট বলতে পারবা, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে আমি তোমাদের একটা ম্যাথ রাখছি, বইয়ের ম্যাথ, যে পড়ার সময় আলভি 220 ভোল্ট 100 ওয়াটের একটি বাতি দৈনিক 3 ঘন্টা করে ব্যবহার করে। এখানে ব্যবহার করে এটা লেখা হয় নাই। আচ্ছা, না লিখলেও সমস্যা নাই। তো কি বললাম, 3 ঘন্টা করে। অন্যদিকে তার ভাই আলিফ 220 ভোল্ট 40 ওয়াট একটি টেবিল ল্যাম্প দৈনিক 4 ঘন্টা করে ব্যবহার করে। তো এখানে কি বলছে, প্রতি ইউনিট বিদ্যুৎ শক্তির মূল্য 3.5 টাকা। এই দুইজনের মধ্যে কে বেশি মিতব্যয়ী? ম্যাথ এটা করতে বলছে, দেখা গেল অনেকেই মনে মনে বলতেছো ভাই এখানে মিতব্যয় হিসাব করার কি দরকার, লাইট বন্ধ করে পড়াশোনা না করলেই তো সবচেয়ে বেশি মিতব্যয় হয়ে গেল, 1 টাকাও খরচ হলো না। তো এরকম উত্তর আবার কেউ দিয়ে বসে না। চলো আমরা ম্যাথটা করি। তো প্রথম কথা, আচ্ছা দেখো এখান থেকে আমি তোমাদের একটা জিনিস দেখাই। এখানে আমাকে কি দেওয়া আছে, পি দেওয়া আছে। পিটা কত, 100 ওয়াট। পিটা কত, 100 ওয়াট। আবার ভিও দেওয়া আছে কত, 220 ভোল্ট। ভিও কি দেওয়া আছে, 220 ভোল্ট। তো এখান থেকে তোমাকে যদি বলে যে হচ্ছে ওই বাল্বটার রোধ কত, বাল্বটার রোধ কত, এটা কি বের করা যাবে? একটু ভাবো তো। তো আশা করি ভাবছো তোমরা সবাই। পি ইজ ইকুয়াল টু কি আমরা কি জানি, ভি স্কয়ার বাই আর না? তো এখান থেকে তো পি এর মান আমরা জানি, ভি এর মানও জানি, ঠিক আছে? পি এর মানও জানি, ভি এর মানও জানি, তাহলে পি ইজ ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর অ্যাপ্লাই করে তো আর এর মানটা আমরা বের করতে পারতেছি, ঠিক আছে? তো এটা তোমরা বাসায় করবা, যে হচ্ছে দুইটারই, এই দুইটা বাল্বের মধ্যে দিয়ে কি পরিমাণ আর ব্যবহৃত হচ্ছে, মানে দুইটা বাল্বেরই রোধ কত, এটা বের করবা। তো এইখানে দেখো, এইখানে বলছে কি এই দুজনের মধ্যে কে বেশি মিতব্যয়ী। তো নরমালি যখন তোমাকে এখানে দিন উল্লেখ করে না দেওয়া থাকে, ঠিক আছে, দিন তো উল্লেখ করে দেওয়া নেই, তুমি 1 দিনের হিসাব করতে পারো, 2 দিনের হিসাব করতে পারো, 3 দিনের হিসাব করতে পারো, 1 মাসের হিসাব করতে পারো, তোমার উপরে। তো এটা হচ্ছে যেহেতু কোনো কিছু বলে না, আমরা 1 দিনের ধরেই করি। তো 1 দিনের ধরে কি করলে কি হবে, যে দেখো এখানে কি 100 ওয়াট ব্যবহার করতেছে না, এটা কত 100 ওয়াট না, 100 ওয়াট যেহেতু ব্যবহার করতেছে, কয় ঘন্টা ব্যবহার করতেছে, 3 ঘন্টা। তাহলে এখানে দেখো
পি অফ কত, এটা আলভি কি হচ্ছে 100 ওয়াট কয় ঘন্টা, 3 ঘন্টা। এখানে কি হলো ওয়াট আওয়ার, ইউনিটে আসলো কিন্তু কিন্তু দেখো এখানে দেখো আমি কি বলছি যে প্রতি ইউনিটটা কিসে মাপা হয় বলছিলাম, বিওটি কত, কিলোওয়াট আওয়ার। তো কিলোওয়াট আওয়ারে যদি করতে হয় আমাকে এটাকে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে অবশ্যই, তাহলে ওয়াট তো কিলোতে হবে। আর এটা তো আগে থেকেই আওয়ারে আসে, তাই এটার আমার আলাদাভাবে কোনো কনভার্সন দরকার নেই। এটা যদি দেখো এইসব ম্যাথ কিন্তু আমাদের ক্যালকুলেটর চাপা এত বেশি অভ্যাস হয়ে গেছে, আমরা যদি এখন 8-2 করতে বলি তাও এখন অনেকেই তোমরা আছো যে ক্যালকুলেটর ব্যবহার করবা, ঠিক আছে, এই অভ্যাসটা বাদ দিতে হবে। কিন্তু এখানে দেখো শর্টকাটে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই 0 0 এইভাবে কেটে দিতে পারি, এই 10-এর কারণে এটা কি হচ্ছে 0.1 না, তাহলে এটা কত হচ্ছে 0.3 কিলোওয়াট আওয়ার হচ্ছে, ঠিক আছে। 0.3 কিলোওয়াট আওয়ার যখন হচ্ছে তাহলে তার খরচ কত হবে, কস্ট না, টাকা অফ আলভি ধরো কত হবে 0.3 ইন্টু 3.5 কত হবে এটা, দেখো এটাও ধরো আমি তোমাকে ক্যালকুলেটর বাদে করতে বললাম, কিভাবে করবা, 35 ইন্টু 3 করো 105 হবে। তো এখানে দেখো পয়েন্ট মানে 3 কত ধরছে, তাহলে এক ঘর আগায় নিয়ে আসলে 0.3 হবে, আর ওটা 3.5 ধরছে, এক ঘর আগায় নিয়ে 35 ধরছে, এক ঘর আগায় নিয়ে আসলে 3.5 হবে। তাহলে এখানে ধর টোটাল কি, এর জন্য এক ঘর, এর জন্য এক ঘর, 2 ঘর, এর ঠিক 2 ঘর আগে বসালে তো, হ্যাঁ এর ঠিক 2 ঘর আগে বসাবা, কি বললাম, আচ্ছা এখানে না বসাই, আরে কত আসলো, দুটা গুণ করলে 105 আসে না। তো এখানে দেখো 3 এর এক ঘর বামে চাপাইলে 0.3 হচ্ছে, 3.35 এর এক ঘর বামে চাপাইলে 3.5 হচ্ছে। তো ওইখানে দুইটার যোগ করবো, দুইটা যোগ করে কি 2 ঘর আগাচ্ছে, তাহলে 105 এর 2 ঘর আগে বসে দেবো 1.05 টাকা, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা পি অফ আলভি তো বের করলাম, তাহলে এবার পি অফ আলিফ বের করি। কত বলছো এটা, 40 ওয়াট বলছে, 1000 দিয়ে ভাগ করে দিতে হবে কিলোওয়াটে নেওয়ার জন্য, কয় ঘন্টা করে বলছে, 4 ঘন্টা, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে 0.04 হয়ে যাচ্ছে, 2 ঘর যদি আমি ওই পাশে সরাই, 4 4 16 2 ঘর বাম চাপায় দিলে 0.16 কিলোওয়াট আওয়ার হয়ে যাচ্ছে। তাহলে টাকা অফ আলিফ কত হচ্ছে, .16 into 3.5, $0.56 টাকা। তো দেখো এটা একদিনে ব্যবহৃত হচ্ছে, একদিনে ব্যবহারে আমরা কি দেখতে পাচ্ছি, এ ব্যবহার করতেছে 1.05 টাকা, এ ব্যবহার করতেছে 0.56 টাকা। তাহলে মিতব্যয় কাকে বলে, যে কম খরচ করতেছে তাকে তো মিতব্যয় বলে। তো এখানে তাহলে দেখো আলিফ যেহেতু কম খরচ করতেছে তাহলে সে মিতব্যয়। তো বাবা মার কাছে কিন্তু এই যে ধরো লাইট অফ করে দিয়ে কম পড়ে মিতব্যয়টা দেখালে, তাহলে কিন্তু বাপ মা খুশি হওয়ার বদলে আরো বেশি নারাজ হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে দেখি আমরা, চলো। তো ম্যাথটা আশা করে আমি সবাইকে বুঝাইতে পারছি, ঠিক আছে। এরকম দেখবা তোমাদের বইয়ে এরকম আরো অনেক মানে এই সেম ক্যাটাগরির আরো অনেক ম্যাথ তোমরা যেগুলো পাবা সেগুলো সলভ করবা, কেন ম্যাথ যত বেশি সলভ করবা তত বেশি কি পরীক্ষার হলে তুমি ভালো মার্ক পাইতে পারবা। আচ্ছা চলো, এই ম্যাথটা ভালো ইন্টারেস্টিং একটা ম্যাথ। কেন আমি তোমাকে বলি, এই ম্যাথে আমাকে কি বলে দিছে যে ধরো তোমার এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট এবং ডি পয়েন্টে কি করতে, বিভব নির্ণয় করতে, নট বিভব পার্থক্য। কি বললাম, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্টে বিভব নির্ণয় করতে। তো এ পয়েন্ট
বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্টে যদি বিভব নির্ণয় করতে বলে, প্রথম কথা দেখো এখানে একটা গ্রাউন্ড আছে, তো যেখানে গ্রাউন্ড আছে সেখানে আমি বলে দিতে পারবো ডিরেক্ট 0 ভোল্ট। তাহলে আমরা কি বলতে পারতেছি, ডিতে 0 ভোল্ট। এখন দেখো ডিতে যেহেতু 0 ভোল্ট, এই পুরাটার মধ্যেই তাহলে 6 ভোল্ট ব্যবহার হয়ে গেছে, যেহেতু এটা 6 ভোল্ট। তো এইখানে দেখো তাহলে আমরা আই বের করি ফার্স্টে। আই কেন বের করতে বলতেছি, দেখো এর মধ্যে দিয়ে এই এতে দেখো এর মধ্যে কি কোনো বিভব নষ্ট হয়েছে? এইটুক তারের মধ্যে কোনো রোধ নাই, কিচ্ছু নাই, তাহলে বিভব নষ্ট হয় নাই। তাহলে এ পয়েন্টে আমি বলতেছি কত, 6 ভোল্ট। এবার দেখো আই পরিমাণ, দেখো 2 এর মধ্যে দিয়ে ভিটা কি বিভব পার্থক্য না, বিভব পার্থক্য তো, আর আই কি এই সাইড থেকে এই সাইডে যাচ্ছে। তো বিভব পার্থক্য বলতে কি বোঝাচ্ছে, এ পয়েন্ট আর বি পয়েন্টের বিভব পার্থক্যটা হচ্ছে ওই যে ওহমের সূত্রে যে ভি ইজ ইকুয়াল টু আই, আর আমরা যেটা ব্যবহার করতেছি সেখানে হচ্ছে তোমার ভি এর মানটা হচ্ছে এ আর বি এর মধ্যে বিভব পার্থক্য, যেখানে এ থেকে বি তে যাচ্ছে। তো এখানে দেখো আমরা যদি আই বের করে ফেলতে পারি, তাহলে এর মধ্যে দিয়ে যেই পরিমাণ বিভব পার্থক্যটা হচ্ছে, তো ভি এ তো আমরা জেনেই গেছি, ভি এ মাইনাস ভিবি যদি ওইটা হয়, তাহলে ভিবি তো আরামসে বের করে ফেলতে পারবো। তো এখানে দেখো কি হচ্ছে, তাহলে আই যদি বের করতে চাই, যেহেতু এটা শ্রেণী সমবায়, আই কি হবে, সেম থাকবে। তাহলে কি হবে, 6/2 3 5 আর 7 12, 0.5 অ্যাম্পিয়ার যদি হয়, তাহলে কি হবে, ভি অফ 2 ওহম কত, 2 ইন্টু 0.5 কত হলো, সরি 1 ভোল্ট। এখন দেখো আমি কি বলতেছিলাম, তাহলে এটা কি দুই প্রান্তের বিভব পার্থক্য না, কারেন্ট যেহেতু এই পাশ থেকে এই পাশে যাচ্ছে, কারেন্ট শোনো যে এই পাশে শুরুতে ছিল, তাহলে এই ভি এ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু কি হবে, 1 ভোল্ট হবে। দাঁড়ো এইখানে 1 ভোল্ট কি কমে যাচ্ছে, ঠিক আছে না, এখানে 1 ভোল্ট কমে যাচ্ছে। তো এখানে দেখো আমরা ভিএ কিন্তু জানি, ভিভি বের করতে বলছে, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে তো ভিএ তো আমরা জানি 6 - 1 5 ভোল্ট, তাহলে বি পয়েন্টে কত, 5 ভোল্ট। এবার দেখো, এবার যদি 3 ওহমের মধ্যে দিয়ে আমরা নির্ণয় করতে চাই বিভব পার্থক্যটা কত, তো এখানে আমরা কি বলবো যে হচ্ছে ভিবি মাইনাস ভিসি ইজ ইকুয়াল টু কি 1.5, তাহলে ভিসি ইজ ইকুয়াল টু কি হবে, ভিবি মাইনাস 1.5, তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, সি পয়েন্টে ডি পয়েন্টে যেহেতু গ্রাউন্ড মানে আর্থিং কানেকশন দেওয়া আছে, তাহলে সেখানে আমি 0 ভোল্ট পাচ্ছি। এইখানে সবচেয়ে মজার ব্যাপার হলো, দেখো আমি একটু সার্কিটটা আবার আঁকাই, ঠিক আছে, এরকমই তো ছিল তাই না, তারপর কত কথা হলো 2 3 7 আর 6, 2 3 7 6 ভোল্ট, 2 ওহম, 3 ওহম, 7 ওহম। তো পয়েন্টগুলোর নাম কি কি দেওয়া ছিল, এ বি সি ডি দা। তো আচ্ছা এটা একটু সরাই লিখি, এরকম ছিল, ডি দেওয়া ছিল, ওইখানে তো আমরা এগুলো বের করে ফেলছি। এখন তোমাকে ধরো বললো আর্থিংটা আমি ওইখানে দিব না, ডিতে দিব না, আর্থিংটা আমি এইখানে দিব, আর্থিংটা এইখানে দেওয়ার ফলে কি করবো, এটা চলে গেল, আর্থিংটা আমি এইখানে দেব। আর্থিংটা যদি এইখানে দিই, তাহলে আমার প্রত্যেকটা পয়েন্টে বিভব কত হবে, একটু ভাবো তোমরা, যে আর্থিংটা যদি আমি
বিতে না দিয়ে সিতে দিই, তাহলে প্রত্যেকটা বিন্দুতে আমার বিভব কত করে হচ্ছে একটু ভাবো। তো আশা করি তোমরা সবাই ভাবছো। তো এইখানে দেখো আমি তোমাদেরকে একটা সিম্পল কথা বলি, আর্থিং জাস্ট কোনটা ডিটারমাইন করবে যে ওই বিন্দুটাতে বিভব 0 হবে, কিন্তু আর্থিং এইখানে এইখানে এইখানেই যে সার্কিটটাতে আগে কি যেই পরিমাণ ভোল্টেজ আমি সাপ্লাই দিচ্ছিলাম 6 ভোল্ট 6 ভোল্টই তো আছে, যতগুলা রোধ ছিল ততটুকু রোধই তো আছে, তার মানে কি এখানে কারেন্টের প্রবাহ কোনো চেঞ্জ হবে না, কারেন্টের প্রবাহ বিদ্যুৎ প্রবাহ চেঞ্জ হবে না, সেম থাকবে। আরো একটা জিনিস সেম থাকবে, সেটা কি বিভব পার্থক্য সেম থাকবে, বিভব পার্থক্য সেম থাকবে, কিন্তু বিভব আলাদা আলাদা হবে। যার না আগে এখানে যদি আমি এখানে যখন আর্থিং করছিলাম তখন কি এইখানে কি 0 হয়েছিল, কিন্তু এখন এইখানে বিভব 0 হবে, ঠিক আছে, এইখানে বিভব 0 হবে। তো এখানে একটা করার শর্টকাট ওয়ে আছে, শর্টকাট ওয়েটা কি দেখো, এখানে আমি কি ভিসি ইজ ইকুয়াল টু 0 ভোল্ট বলবো না এখন, তো ভিসি ইজ ইকুয়াল টু 0 ভোল্ট বলতে গেলে আগেরটাতে দেখো ভিসি কত ছিল আমার, আরে ভিসি ভিসি কত ছিল 3.5, তো এখানে ভিসি তো 0 ভোল্ট হবে এইটুকু আমি শিওর, কত কমা লাগতেছে 3.5 ভোল্ট কমা লাগতেছে না, তার মানে আগের পয়েন্টে যেগুলো ছিল এই যে দেখো ভিডি আগে 0 ছিল, 3.5 কমায় দাও 3.5 ভোল্ট হবে, তাহলে ডি বিন্দুতে এটা ডি বিন্দুতে -3.5 ভোল্ট, এই বিন্দুতে কত দেখছি 5 ভোল্ট দেখছিলাম, 3.5 কমায় দাও 1. সরি এতে 6 দেখছিলাম, তো 6 থেকে 3.5 কমায় দাও 2.5 হবে এটা। আর যদি বিতে বলি তাহলে বোঝা গেছে, এটা আমি আবার রিপিট করতেছি, এটা তোমাদের দেখবা বইয়ে হচ্ছে এরকম একটা ম্যাথ দেওয়া আছে যে এক জায়গা থেকে আরেক জায়গায় যদি আমি আর্থিং সরাই তাহলে কি হবে, কিচ্ছু হবে না, ভয় পাওয়ার কিছু নাই, সেম পরিমাণ কারেন্টই প্রবাহিত হবে, প্রত্যেক দুইটা বিন্দুর মধ্যে যে বিভব পার্থক্য সেটাও সেম থাকবে। দেখো এখানে কত এ আর ডি এর মধ্যে পার্থক্য কত 6 ভোল্ট, ঠিক আছে, এখানে আর ডি এর মধ্যে পার্থক্য কত 2.5 মাইনাস 3.5 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 6 ভোল্ট, সেমই থাকতেছে, বিভব পার্থক্য সেম থাকবে, শুধু বিন্দুগুলার বিভব চেঞ্জ হবে। কেন চেঞ্জ হবে, কেন দেখো যেটা গ্রাউন্ড ছিল সেটাকে তো আমি 0 ধরে নিয়েছিলাম, কিন্তু এখানে গ্রাউন্ড যেহেতু সরাইছি তার মানে এখন এটা 0 না এটা 0 বলতেছে। এখন যদি আমার কারেন্টের পরিমাণ সেম রাখা লাগে, বিভব পার্থক্যের পরিমাণ সেম রাখা লাগে, তাহলে প্রত্যেকটা বিন্দুতে অবশ্যই বিভব আমার আলাদা আলাদাই হইতে হবে, এর কোনো মাফ নাই। তো এটা হচ্ছে শর্টকাট, এটা যদি আমরা বড়ভাবে করতে চাই অনেকভাবে করা যায়, বড় ওইটা আমি দেখাইলাম না তোমাদের, ওটা তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। আচ্ছা, তো তারপরে দেখো এই যে এখানে বলছে কি এ আর বি পয়েন্টে কি বিভব নির্ণয় করতে বলছে, তোমরা একটু চেষ্টা করো তো, দেখো তো পারো কিনা এটা। আরে এখানে যে 3 ভোল্ট মান দিইনি সেটা তো খেয়াল নাই, সরি। আচ্ছা দেখো এখানে কি দেখো তো, ধরো এখানে গ্রাউন্ডিং দেওয়া আছে, গ্রাউন্ডিং দেখো এইখানে দিয়ে কোনো ম্যাটার করে না, এখানে কিন্তু কোনোটাতে কোনো রোধ নাই, কোনোটাতে যেহেতু কোনো রোধই নাই তার মানে পুরা তারটায় আমরা একটা পয়েন্ট ধরতে পারি সেম জায়গা। তো এখানে দেখো আমি কি বলছিলাম, যখন সমান্তরাল বর্তনী পড়াইছি তখন কি বলছিলাম, সমান্তরাল বর্তনীতে দুই পাশের বিভব পার্থক্য সেম থাকে, তো
তো এটাকে যেহেতু আমরা গ্রাউন্ডিং ধরে নিছি, এটাকে যদি আমরা সি পয়েন্ট বলি তাহলে সিতে আমরা কি বলতে পারতেছি, 0 ভোল্ট বলতে পারতেছি, তাই না? তো এখানে দেখো তোমরা এর একটা তুল্য রোধ বের করে নাও। তুল্য রোধ কিভাবে বের করবা, দেখো এটা তো এই দুইটা কিন্তু শ্রেণী সংযোগে আছে, কেন এটা শেষ মাথা এটা শুরুর মাথা এক জায়গায়। এই দুইটা যদি শ্রেণী সংযোগে থাকে তাহলে আমি সাইডে আঁকায় দেখাই, এইটুক পোর্শন কি হয়ে যাচ্ছে, এটা 2 হয়ে যাচ্ছে, এটা 2 হয়ে যাচ্ছে। 2 2 যদি হয়ে যায়, একটা জিনিস মাথায় রাখবে, এটা একটা শর্টকাট টেকনিক, দুইটা যদি সেম মানের রোধ, ঠিক আছে, সমান্তরাল সংযোগে থাকে তাহলে সেটা অর্ধেক হয়ে যায়। তুমি যদি তাকে তুল্য রোধ করতে চাও, তুমি ফর্মুলা করতে চাইলে দেখো 1/2 হাফ প্লাস হাফ 1, 1 কে ইনভার্স করলে 1 আসতেছে, সো একই জিনিস। তো এটাকে যদি 1 দ্বারা রিপ্লেস করি তাহলে সার্কিটটা নতুন ভাবে আঁকাই, কেননা আমি কি বিভব পার্থক্য দেখো, তুমি যদি এইখান থেকে বি থেকে সি তে আসো, ঠিক আছে, দুই পাশে কিন্তু বিভব পার্থক্য সেম হবে, কেন কি এটা সমান্তরাল সংযোগে আছে না, সমান্তরাল সংযোগে তো বিভব পার্থক্য সেম থাকে। আমি বলি বিভব পার্থক্য যেহেতু সেম, এখানে দেখো সি তে তো এদিক থেকে আসলেও সি তে আমি 0 বিভব পাচ্ছি, এদিক থেকে আসলেও সি তে 0 বিভব পাচ্ছি, তো তার মানে তো আলটিমেটলি বি পয়েন্টে সেম পরিমাণ আছে, সেম পরিমাণ বিভব আছে বলেই তো দুইটার পার্থক্য আমরা সেম পাবো, তাই না? বিভব পার্থক্য এই রাস্তা দিয়ে যায়, এই রাস্তা দিয়ে যায়, সেমই পাইতেছে। তো সার্কিটটাকে আমি সিম্পলিফাই করে নিলে আমার জন্য ম্যাথ করা ইজি হবে। দেখো এটা ঠিক আগের ম্যাথটার মতোই হয়ে গেছে, এটা ঠিক কিসের মতো হয়ে গেছে, আগের ম্যাথটার মতোই হয়ে গেছে না? তুমি যদি এখানে ভ্যালুগুলো বসায় দাও, যে এটা 3 ভোল্ট, এটা 2 ওহম, আর এটা কিন্তু এখানে না, এটা এখান থেকে যেটা পাইছো 1 ওহম। তো এখান থেকে তুমি এখন আরামসে এ পয়েন্ট, বি পয়েন্ট আর সি পয়েন্ট তো আগে বের করে ফেলতে পারবা। এটা তোমরা সবাই বাসায় বসে করবা, ঠিক আছে? তো তারপরে দেখো আমাদের বই হচ্ছে, যেমন ধরো এই যে আমরা বিদ্যুৎ এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাচ্ছি, ঠিক আছে, তো এতে তো কিছু পরিমাণ তাপ হিসেবে নষ্ট হয়ে যাচ্ছে, মানে বিদ্যুতের লস হচ্ছে। বিদ্যুতের লসটা যেটা হয় সেটা দেখো, এখন কিছু ছোটখাটো টপিক নিয়ে কথা বলতেছে আমাদের, মানে এখন যেগুলো বলবো, ঠিক আছে, এগুলা হচ্ছে তোমার ধরো কিসে ইম্পর্টেন্ট, এগুলা এ বি মার্কের জন্য ধরো অনেক জায়গায় আসে, বি মার্কে, যে এটা কেন হয় ব্যাখ্যা করো। তো দেখো তো তারের যেই রোধ, একটা তার দিয়ে যে বিদ্যুৎটা যাচ্ছে, তারের রোধটা তো সেম থাকে, তাই না? তো এইখানে আই স্কোয়ার বাই আর, যদি পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার বাই আর অ্যাপ্লাই করি তাহলে আমরা কি বলতে পারবো, যে যত বেশি পরিমাণ বিদ্যুৎ দিতে যাব তত বেশি পরিমাণ আমার হচ্ছে কি সিস্টেম লস, যেটা আমরা বলি হিট হিসেবে, সেই সিস্টেম লসটা হবে। তো তার মানে যদি আমরা বলি, এখানে আমরা ওহমের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, যে ভি ইজ ইকুয়াল টু আই আর দিয়ে, যে হচ্ছে আমরা আই এর মান কমাইতে হলে আমাদের কি করতে হবে, ভি এর মান বাড়াইতে হবে, যেহেতু আই ইজ প্রপোর্শনাল টু ভি। তাহলে আই এর মান যত কম হবে এখানে আমার হচ্ছে তাপ হিসেবে সিস্টেম লসটা তত কম হবে। তাহলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন বিদ্যুৎ পাঠাবো তাহলে সেখানে সিস্টেম লসটা কম হবে যদি আয়ের মানটা কম থাকে। তো এখানে অনেকেই বলতে পারো যে ভাই আপনি আই স্কোয়ার বাই আর অ্যাপ্লাই করলেন, পি ইজ ইকুয়াল টু, তো সরি এখানে তো ভুল লিখছি আমি, ফর্মুলা আই স্কোয়ার ইন্টু আর হবে, তা পি ইজ ইকুয়াল টু তো ভি স্কোয়ার বাই আর, এই ফর্মুলাও তো আছে, যে হচ্ছে ভাই আপনি এই ফর্মুলাটার কথা বলতেছেন না কেন? একটা জিনিস মাথায় রাখবে, এই ফর্মুলাটা আমরা যখন বলতেছিলাম ভি দিয়ে কিন্তু আমরা বিভব পার্থক্য বুঝাইছি, নট বিভব। তো একটা তারের মধ্যে দিয়ে যখন আমরা কারেন্ট পাঠাই, তো তারের দুই প্রান্তে বিভব প্রায় সেম থাকে, মানে তাদের বিভব পার্থক্য অলমোস্ট 0 ধরা হয়। তো এই ফর্মুলাতে করলে তো আমরা কোনো সিস্টেম লসে পাচ্ছি না, কিন্তু বাস্তবে তো সেটা হয় না, সিস্টেম লস তো থাকে কিছু পরিমাণ। তো সেই জন্য আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতেছি। এরপরে তোমরা যদি বইটা ভালো মতো পড়ো, তোমাদের অনুশীলনের প্রবলেমগুলো সলভ করতে গেলে তোমাদের অনুশীলনীতে কিছু প্রবলেম আছে, দেখবা যে হচ্ছে ক্যাপাসিটরকে কি ব্যাটারি হিসেবে ব্যবহার করা সম্ভব কিনা। ক্যাপাসিটরকে ব্যাটারি হিসেবে ব্যবহার করা সম্ভব, কিন্তু এটা কিছু কিছু স্পেসিফিক কন্ডিশনের আন্ডারে, স্পেসিফিক শর্তের আন্ডারে অলওয়েজ ক্যাপাসিটরকে ব্যাটারি হিসেবে ব্যবহার করা যায় না। তারপরে একটা জিনিস বলছে, ফিলামেন্ট যুক্ত লাইট বাল্বের ফিলামেন্ট ওহমের সূত্র মানছে কিনা পরীক্ষা করা কঠিন কেন। একটা জিনিস দেখো, ওহমের সূত্র যদি আমরা গ্রাফ আঁকাই, গ্রাফটা কিন্তু এরকম হয়, ঠিক আছে, স্ট্রেট লাইন হয়। দাঁড়াও
কোশ্চেনটা ফিলামেন্ট যুক্ত। আচ্ছা, তো ফিলামেন্ট আমাদেরকে এখানে কি বলছে যে একটা বাল্বের যে জিনিসটা জ্বলে আর কি, সেটা তো মেইনলি ফিলামেন্ট, তাই না? তো আমাদেরকে এখন বলছে এই ফিলামেন্টটা হচ্ছে তোমার কি বলে, মানে এর মধ্যে দিয়ে আমরা ওহমের সূত্র অ্যাপ্লাই করতে পারবো কিনা, সহজ বাংলা ভাষায় কোশ্চেনটাকে যদি আমি ভেঙে বলি। তো যেটা হচ্ছে তোমার ওহমের সূত্রের গ্রাফ, এটা মেইনলি আই ভি এরকম থাকে। তো ওহমের সূত্রের ক্ষেত্রে কিন্তু আমি পড়ানোর টাইমে বলছিলাম যে নির্দিষ্ট তাপমাত্রা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? নির্দিষ্ট তাপমাত্রা হওয়া লাগবে। তো তুমি যখন এই যে নর্মালি তো আমরা এখন এলইডি লাইট ব্যবহার করি, সেগুলোতে তো ফিলামেন্ট না, যেগুলো যে বাসায় হলুদ লাইট আগে রান্নাঘরে থাকতো বা ওইগুলোতে ফিলামেন্ট থাকে। ফিলামেন্টে কি হয়, তুমি যখনই কারেন্ট ফ্লো করবা, লাইট জ্বলতেছে, তখন সে প্রচুর হিটেড হয়। প্রচুর হিটেড হলে কি, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। তাপমাত্রা বাড়তেছে মানে কি, তাপমাত্রা পরিবর্তন হচ্ছে মানেই সে কিন্তু আর ওহমের সূত্র মানতেছে না। তাপমাত্রা পরিবর্তন হচ্ছে মানে ওহমের সূত্র মানতেছে না। তুমি যদি ওই ফিলামেন্টের জন্য গ্রাফটা দেখতে চাও, ফিলামেন্টের জন্য গ্রাফটা দেখবে অনেকটা এইরকম হবে, ঠিক আছে? ওহমের সূত্রের মতো এরকম খাড়া গ্রাফ হবে না। কেন হবে না এটা তোমাদের এখন বোঝাতে গেলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে? সো জাস্ট জেনে রাখো এটা এরকম হয়। তারপরে আরো কিছু কোশ্চেন আছে যে দেখবা নর্মাল পাখি কেন বেশি মরে না বৈদ্যুতিক তারে বসলে, কিন্তু বাদুড় বেশি মরে যায়। তো পাখি নর্মালি বাদুড়ের ক্ষেত্রে কি হয়, তার পাখার ডানার এই প্রস্থটা বেশি হয়। সে যখন আসে, একটা সার্কিট কি বললাম, সার্কিট রাস্তা কমপ্লিট হওয়া লাগে। দুইটা তারের মধ্যে দিয়ে যখন বাদুড় এইভাবে কানেক্টেড হয়, তার এই ডানায় যদি একটা তার আর এই ডানায় যদি আরেকটা তার থাকে, তাহলে কি তার একটা বর্তনী কমপ্লিট হয়ে গেল না তার মধ্যে দিয়ে? তাহলে কি হচ্ছে, কারেন্ট প্রবাহিত হচ্ছে, তখন সে মারা যায়। বা ধরো বাদুড় কি করে থাকে, উল্টা হয়ে ঝুলে থাকে, তারের সাথে উল্টা হয়ে ঝুলে থাকে, যদি খাম্বার সাথে তার বডি লেগে যায়, তাহলে কি সেখানেও একটা সার্কিট পরিপূর্ণ হয়ে যাচ্ছে, সেখান থেকে বিদ্যুৎ প্রবাহিত হয়ে যাচ্ছে। এইগুলা হচ্ছে কারণ। কিন্তু নর্মাল পাখি যখন বসে, নর্মাল পাখি তো সোজা হয়ে বসে, উপরের তারে যদি বসে তাহলে তার অন্য তারের সাথে যদি কানেকশন না থাকে বা খাম্বার সাথে যদি কানেকশন না থাকে, তাহলে তো সে একটা কমপ্লিট বর্তনী তৈরি করতেছে না। যদি বর্তনী তৈরি না করে, কারেন্ট পাসই হবে না। কারেন্ট পাস না হলে তো মারা যাবে না। তো এইটা পরীক্ষার খাতায় সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? তো বই দেখবা আরো কিছু কথা আছে, যেমন আচ্ছা পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, ঠিক আছে? পরিবাহী কি, যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। পরিবাহী কি, যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। অপরিবাহী কি, যার মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না, সেটা হচ্ছে অপরিবাহী। সেটা কি, অপরিবাহী। আরেকটা জিনিস আছে, সেটা অর্ধপরিবাহী। অর্থাৎ কি, সে অর্ধপরিবাহী কি, অর্ধেক পরিবাহীর মতো অর্ধেক অপরিবাহীর মতো। তাহলে এটা কি হিসেবে ব্যবহার করবো, তাই না? এখন দেখো পরিবাহী জিনিসটা হচ্ছে যেমন এই যে লোহা, তামা, এগুলো হচ্ছে পরিবাহী, বা মেটাল বলতে পারি। মেটাল নরমালি পরিবাহী হয়। তো এর মধ্যে দিয়ে আরামসে আমরা বিদ্যুৎ প্রবাহ করতে পারি। কিন্তু আর হচ্ছে অপরিবাহীর মধ্যে দিয়ে যে রাবার টাবার এইসবের মধ্যে দিয়ে কি বিদ্যুৎ প্রবাহই হবে না, তাহলে এটা অপরিবাহী। আর অর্ধপরিবাহী হচ্ছে তোমার ইয়ে, মানে অর্ধেক পরিবাহীর মতো অর্ধেক অপরিবাহীর মতো, ঠিক আছে? এখানে একটা জিনিস দেখো, পরিবাহীর তাপমাত্রা যখন বাড়াচ্ছে, তখন আমার ইলেকট্রনের মুভমেন্টটা, চলাচলটা বেড়ে যায়। কেননা তাড়িত হয়, সে যখন তাপ পায় তখন বেশি তাড়াতাড়ি করতে যায়। যখন বেশি তাড়াতাড়ি করতে যায়, তখন ওই যে মানে তুমি ধরো বেশি যখন হ্রাস থাকে, তখন কিন্তু জিনিসটা স্মুথলি হয় না, ঠিক আছে? বাধা পায়। এর ক্ষেত্রেও সেম জিনিস, যখন পরিবাহিত তাপমাত্রা বাড়ায় দিই, তার রোধ বেড়ে যায়। ইলেকট্রনের ওই চলাচলের জন্য, মুভমেন্টের জন্য রোধ বেড়ে যায়, যার ফলে তার কি হয়, বিদ্যুৎ পরিবহন ক্ষমতাটা কমে যায়। অপরিবাহীর ক্ষেত্রে তো বিদ্যুৎ পরিবহনই হয় না, তো এই জিনিসটাই কনসিডার আসবে না। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয়, সে যখন তাপ পায়, অর্ধপরিবাহীর ক্ষেত্রে খুবই নগণ্য পরিমাণ ইলেকট্রন থাকে। যখন তাকে তাপ দেওয়া হয়, সে আরো কিছু ইলেকট্রন পায়, যার ফলে অর্ধপরিবাহীতে যদি আমরা তাপমাত্রা বাড়াই, তাহলে তার কি হয়, তড়িৎ প্রবাহটা ভালো মতো হয়, ঠিক আছে? এটা গেল। আরেকটা কোশ্চেন আছে দেখবা, যে হচ্ছে আমরা যখন কোনো কিছুতে মানে কারেন্ট পাস করি, বিদ্যুৎ প্রবাহ করি, ঠিক আছে? বা এই যে ধরো সুইচ অন করলাম, ঠিক আছে? ইলেকট্রন তো খুব আস্তে আস্তে, মানে খুব আস্তে আস্তে প্রবাহিত হয়, ঠিক আছে? কিন্তু দেখবা সুইচ অন করার সাথে সাথে আমাদের লাইটগুলো জ্বলে যায়, তাই না? এইটা কেন হয়? দেখো, তুমি একটা
পাইপ নিলা, পাইপে ধরো পুরাটাই মার্বেল দ্বারা ভর্তি, তার পিছনে যদি একটা মার্বেল দিয়ে আঘাত করো, পাইপের মুখে একদম শুরুতে যে মার্বেলটা ছিল সেটা তাড়াতাড়ি বের হয়ে যাবে না সাথে সাথেই? কারেন্টের ক্ষেত্রে ওই সেম জিনিসটা হয়। তুমি ধরো বর্তনীতে কি হয়, পুরাটা ধরো ইলেকট্রন জুড়ে আছে, কিন্তু তুমি যেহেতু সুইচ অফ করা মানে কি তাদের বর্তনীটা খোলা, বর্তনী খোলা মানে তাদের কমপ্লিট হচ্ছে না, তার ফলে বিদ্যুৎ পরিবাহিত হতে পারছে না। যখনই সে একটা রাস্তা পেয়ে যায় পরিবহন, আর ওই যে পিছের থেকে যে তুমি যখনই সুইচ কানেক্টেড করলে, এই যে পিছন থেকে এই যে ধাক্কা দিলাম বললাম, পিছন থেকে ইলেকট্রনটা ধাক্কা দিয়ে প্রথম ইলেকট্রনটা বের হয়ে এইভাবে একটা ফ্লো শুরু হয়, যার ফলে সুইচ দেওয়ার সাথে সাথে আমরা কি পেয়ে যাই, কারেন্টের ফ্লো পেয়ে যায়। আর বাকি যে কোয়েশ্চেনগুলো আছে যে দেখাও যে ভি ইজ ইকুয়াল টু আই, তারপর তড়িৎচালক শক্তি ও বিভব পার্থক্য, এই দুটোর মধ্যে বিভব শক্তি পার্থক্য, এগুলা সবই আমি ক্লাসে খুব ভালো মতো বলছি। তো আজকের মতো এইটাই ছিল আমাদের হচ্ছে এই চলতরিৎ চ্যাপ্টারে। আশা করি তোমরা পুরো চ্যাপ্টারটা খুব ভালো মতো বুঝতে পারছো, এবং আমি তোমাদের ট্রাই করছি সবগুলো টপিকই খুব সুন্দর মতো কভার করে দেওয়া। তো এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের ক্লাস 9-10-এ যারা আছো তাদের চলতরিৎ চ্যাপ্টারটার জন্য হয়ে যাবে। তো এইরকম ধরো পুরো চ্যাপ্টারের কমপ্লিট ভিডিওগুলা পাওয়ার জন্য তোমরা সবাই আরটিডি ব্রাইট স্কুলের যে ফেসবুক পেজ আছে, তারপরে ইউটিউব পেজটা আছে, সেখানে সবাই অ্যাড হয়ে যাও, যাতে তোমরা নোটিফিকেশন বারটা অন করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনে ক্লিক দিয়ে দিও, যাতে তোমরা এরকম নতুন নতুন ভিডিও আসার সাথে নোটিফাইড হয়ে যাও। আর হচ্ছে থ্যাংক ইউ, এই ছিল আমার ভিডিওতে আজকের মতো। আসসালামু আলাইকুম।